দেখ, আজকে হচ্ছে রেশিও অ্যানালিসিস থিওরি গুলো বলবো। ঠিক আছে, রেশিও অ্যানালিসিস যে এমসিকিউ থিওরি গুলো বলবো। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন বলছে ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা জানি কি ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা, মনে হয় তো? লিখছি সিএ ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি ছিল? কারেন্ট অ্যাসেটস এর যোগফল, হ্যাঁ কি না? ওয়ার্কিং ক্যাপিটাল কি ছিল? ওয়ার্কিং ক্যাপিটাল কি, মানে কারেন্ট অ্যাসেট যোগফল বলা যায় না। ওয়ার্কিং ক্যাপিটাল বের করা ছিল কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কি ছিল? কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিলেই তো ওয়ার্কিং ক্যাপিটাল বলতো। ওয়ার্কিং ক্যাপিটাল বের করা হলো কি ছিল? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, তাই তো? তাহলে এখানে কারেন্ট অ্যাসেট ধর, সাপোজ ধর কারেন্ট অ্যাসেট ধর 100 টাকা, আর কারেন্ট লাইবিলিটি ধর, ঠিক আছে, কারেন্ট লাইবিলিটি বল কত আছে ধর 90 টাকা। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কত হতো? 10 টাকা হতো। ঠিক আছে, 10 টাকা হতো, তাই তো? তাহলে কারেন্ট অ্যাসেট 100 টাকা, কারেন্ট লাইবিলিটি 90 টাকা, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কত হতো? 10 টাকা। তাহলে বড় কে এখানে? কারেন্ট লাইবিলিটি তুলনায় কারেন্ট অ্যাসেট তো বড়। এখানে কোশ্চেনটা কি বলছে পর? ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য এক্সেস অফ, ওয়ার্কিং ক্যাপিটাল অতিরিক্ত আছে। এই যে 10 টাকা এক্সট্রা বেরোলো কেন? মানে কারেন্ট লাইবিলিটিতে যে কারেন্ট অ্যাসেট বেশি আছে। এখানে অপশন গুলো পর বলেছে কারেন্ট অ্যাসেট ওভার দ্য কারেন্ট লাইবিলিটিস। ঠিক, কারেন্ট অ্যাসেট ওভার দ্য কারেন্ট লাইবিলিটিস, ফিক্সড অ্যাসেট ওভার দ্য কারেন্ট লাইবিলিটিস, অ্যাসেটস ওভার লাইবিলিটিস, ফিক্সড অ্যাসেট ওভার ক্যাপিটাল। তো প্রথম অপশনটাই বোঝাই যাচ্ছে কারেন্ট অ্যাসেট ওভার কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটির চেয়ে কারেন্ট অ্যাসেটটা বেশি। এটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, তাই না? ফার্স্ট পয়েন্ট ভালো করে বুঝে নিস। কি বললাম বুঝিস তো? আবার বলছি ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য এক্সেস। তো ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি? সিএ মাইনাস সিএল। ঠিক আছে, তা ওরা এবার অ্যানালাইসিস কি করেছে? কারেন্ট অ্যাসেট ওভার কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটির চেয়ে কারেন্ট অ্যাসেট বেশি আছে। এটাই হচ্ছে ওয়ার্কিং। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার এটা হবে, এক একটা হবে। এবার বলছে, আমি বারবার অঙ্ক করানোর সময় একটা কথা বারবার বলেছিলাম যে কি, আইডিয়াল রেশিও বিটুইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটির মধ্যে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটির মধ্যে যে রেশিও হয় তাকে কি বলা হয়? হ্যাঁ বল। কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটির মধ্যে রেশিওটাকে কি বলা হয়? না না, অ্যান্সার জানতে চাইনি। ও অ্যান্সার কে জানতে চাইছি? আমি অ্যান্সার বলছি না। আমি বললাম কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটির মধ্যে যে রেশিওটা হতো কি বলা হতো? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি রেশিওটা, যেখানে বসে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটির মধ্যে যে রেশিও হতো তাকে কি বলা হতো? কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটির মধ্যে যে রেশিও হতো তাকে বলা হতো কারেন্ট রেশিও। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটির মধ্যে যে রেশিও হয় তাকে বলা হয় কারেন্ট রেশিও। ঠিক আছে, ফার্স্ট অফ অল এটা বুঝলাম। এবার কারেন্ট রেশিওর আইডিয়াল কত ছিল? 3:1। বুঝতে পারলি ব্যাপারটা? কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। এখানে কোশ্চেন লিখে দেয়নি কারেন্ট রেশিওর আইডিয়াল কত, কারেন্ট রেশিও বলে দেয়নি, কিন্তু বুঝে নিতে হলে কারেন্ট রেশিওই দিয়েছে। 3 নম্বর বলছে আইডিয়াল রেশিও বিটুইন লিকুইড অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি। লিকুইড অ্যাসেট কারেন্ট লাইবিলিটির মধ্যে আইডিয়াল রেশিও কোনটা? তাহলে লিকুইড অ্যাসেট, দেখ লিকুইড অ্যাসেট, আমরা আমরা অনেকগুলো ক্লাসে রেশিও করতে গিয়ে শিখেছিলাম লিকুইড অ্যাসেট বের করার ফর্মুলা কি ছিল? কারেন্ট অ্যাসেট থেকে যদি আমরা ক্লোজিং স্টক বাদ দিই তাকে তো লিকুইড অ্যাসেট বলে, তাই না? লিকুইড অ্যাসেট কি শিখেছিলাম বল? আরে লিকুইড অ্যাসেট একটা নাম কি ছিল? কুইক অ্যাসেট। কুইক অ্যাসেটই তো লিকুইড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট থেকে যদি ক্লোজিং স্টক বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটাকে বলে লিকুইড অ্যাসেট বলে, বা লিকুইড অ্যাসেট বা কুইক অ্যাসেট বলে। তো বলছে লিকুইড অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটির মধ্যে রেশিও ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি, এটাকে কি বলে? এটা লিকুইড রেশিও বলে। লিকুইড রেশিওর আইডিয়াল রেশিও কত ছিল? 1:1, তাই না? কোশ্চেন গুলো কিন্তু মানে খুব বুঝে বুঝে করতে হবে। ডাইরেক্ট বলেনি, ডাইরেক্ট কোশ্চেন বলেনি। ডাইরেক্ট কোশ্চেন কাকে বলে? বললো কারেন্ট রেশিওর আইডিয়াল কত, লিকুইড রেশিও, এটা বলে ডাইরেক্ট কোশ্চেন। ডাইরেক্ট কোশ্চেন করেনি কিন্তু, ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, জাস্ট কোশ্চেনের মানে বুঝতে হবে। কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও আমরা পড়েছি। কারেন্ট রেশিও থেকে আমরা কি জানতে পারি? কারেন্ট রেশিও থেকে আমরা কি জানতে পারি? বলছে বলছে দ্য সলভেন্সি অফ দ্য বিজনেস, ব্যবসার সচ্ছলতা। ঠিক আছে, তাহলে দ্য লিকুইডিটি অফ দ্য বিজনেস, ব্যবসার দেউলিয়া অবস্থা। ঠিক আছে তো, দ্য ফিনান্সিয়াল স্ট্রাকচার অফ দ্য বিজনেস, আর প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস। দেখ, দেখে তো বুঝতেই পারছি প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস থেকে কারেন্ট রেশিও কোনোদিন জানা যায় না। ঠিক আছে, তারপর বলছে ফিনান্সিয়াল স্ট্রাকচার অফ দ্য বিজনেস, ফিনান্সিয়াল স্ট্রাকচার অফ দ্য বিজনেস থেকে কারেন্ট রেশিও কোনোদিন জানা যায় না। তো মানে একটা কোম্পানি কারেন্ট রেশিও থেকে আমরা এই তো সি আর ডি তো কখনো জানতেই পারি না। আমরা জানতে পারি কি, একটা কোম্পানি কারেন্ট রেশিও থেকে লিকুইডিটি অফ দ্য বিজনেস, বিজনেসের লিকুইডিটি পজিশন কি আছে ওটা জানে। ঠিক আছে, অর্থাৎ বিজনেস কি করে কিভাবে টাকাটা শোধ করতে পারবে এটা আমরা জানতে পারি। ঠিক আছে, অর্থাৎ ব্যবসার দেউলিয়া, দেউলিয়া অবস্থা জানা যায়। ঠিক আছে, তো এটা এটা হচ্ছে তোর এই অ্যান্সারটা হবে, বির অ্যান্সারটা হবে লিকুইডিটি অফ দ্য বিজনেস। মার্ক করা আছে বইয়ের মধ্যে, মার্ক করা আছে। দেখ বইয়ের মধ্যে আমি
কালো কালিটা একটু হাইলাইট করা আছে। হাইলাইট করা আছে। 5 নম্বর, 5 নম্বর কি বলছে? রেশিও অ্যানালাইসিস মেজার। ঠিক আছে, রেশিও অ্যানালাইসিস মানে জানিস রেশিও অ্যানালাইসিস ওটা কি মেজার করে? রেশিও অ্যানালাইসিস থেকে আমরা কি জানতে পারি? বলছে প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস, বিজনেসের কি, আচ্ছা রেশিও অ্যানালাইসিস কি বিজনেস প্রফিটেবিলিটি জানা যায়? বিজনেসের প্রফিটেবিলিটি জানা যায়, বিজনেস কি জিপি রেশিও কত করছে, নেট প্রফিট রেশিও কত করছে, অপারেটিং রেশিও কত, সমস্ত কিছু জানতে পারি। ঠিক আছে, এটা জানতে পারি, অবশ্যই জানতে পারি। প্রফিটেবিলিটি কোশ্চেন অবশ্যই জানা যায়। শুধু কি প্রফিটেবিলিটি জানা যায়? শুধু কি প্রফিটেবিলিটি জানা যায়? তারপরে কি বলেছে দেখ, এফিসিয়েন্সি অফ বিজনেস, বিজনেস কতটা এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে স্টক টার্নওভার রেশিও জানতে পারি, তারপর যে কোনো টার্নওভার রেশিও সেটা বলে এফিসিয়েন্ট, ওটাও জানতে পারি, দুটো জানতে পারি। 3 নম্বর কি বলেছে দেখ, বলেছে প্রফিটেবিলিটি কোশ্চেন জানতে পারি। দেখ 3 নম্বরটা, দেখ 3 নম্বরটা অ্যান্সারটা কারেক্ট হবে। দেখ কি বলছে, প্রফিটেবিলিটি কোশ্চেন এসে প্রফিটেবিলিটির মধ্যে কি বললাম, বললাম তো কোনগুলো প্রফিট রেশিও। এফিসিয়েন্সি মানে কোনগুলো বললাম, যেগুলো সব টার্নওভার রেশিও। আর কি শুধু কি আমি দুটো রেশিও জানতে পারবো? আমরা কি শুধু এই দুটোই জানতে পারি? কেন, কারেন্ট রেশিও জানি না, লিকুইড রেশিও জানি না, প্রপার্টারি রেশিও জানি না, ডেট ইকুইটি রেশিও জানি না, ক্যাপিটাল গ্যারি রেশিও জানি না, সব তো জানি, এগুলোও জানি। এইগুলোকে বলা হয় কি বলা হয়, ফিনান্সিয়াল সাউন্ডনেস অফ দ্য বিজনেস। ঠিক আছে, ফিনান্সিয়াল সাউন্ডনেস অফ দ্য বিজনেস, এটাও জানা যায়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি রেশিও থেকে আমরা 3 রকমের রেশিও জানতে পারি। একটা প্রফিটেবিলিটি কোশ্চেন জানতে পারি, একটা অ্যাক্টিভিটি বা এফিসিয়েন্সি জানতে পারি, আর একটা ফিনান্সিয়াল যেটা বললাম তোর বিজনেসের কত ডেপ্ট আছে ওটা জানতে পারি। ঠিক আছে, তো এফিসিয়েন্সি অফ ফিনান্সিয়াল সাউন্ডনেস অফ দ্য বিজনেস এটা জানতে পারি। তাহলে 5-এর কারেক্ট অ্যান্সারটা সি হচ্ছে। ঠিক আছে, খুব ভালো কোশ্চেন ছিল এটা। তো দেখ এবার রিপিটেড কোশ্চেন পাবি তুই, রিপিটেড কোশ্চেন পাবি। বলছে আইডিয়াল রেশিও বিটুইন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইকুইটি। ইন্টারনাল ইকুইটি আর এক্সটার্নাল ইকুইটি, ঠিক আছে। ইন্টারনাল ইকুইটি মানে বুঝিস? আচ্ছা বিজনেসের ইন্টারনাল ইকুইটি কোনগুলোকে বলে বল? কতবার বলবো, মানে 11 থেকে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। বিজনেসের ইন্টারনাল ইকুইটি বলতে পারি, বিজনেসের ইন্টারনাল ইকুইটি কোনটা, আর বিজনেসের এক্সটার্নাল। ইন্টারনাল মানে কি, এই যে ঘরের মধ্যে যে কজন বলছি একটু বলে ইন্টারনাল বলে। ঠিক আছে, আর এক্সটার্নাল মানে বাইরে। ইন্টারনাল মানে তাহলে কোম্পানির মধ্যে কারা, আর কোম্পানি বাইরে কারা, ব্যাস হয়ে গেল ইন্টারনাল এক্সটার্নাল। কোম্পানির মধ্যে কারা থাকে, কোম্পানি মালিক থাকে, মানে শেয়ার, যেহেতু আমরা রেশিও মানে কোম্পানির অঙ্ক করছি, তাই শেয়ার হোল্ডার বলবো। কোম্পানির মালিক, কোম্পানির মালিক, ম্যানেজমেন্টের পোর্শন, ম্যানেজমেন্টের লোক থাকবে। ঠিক আছে, তো এমপ্লয়ি থাকবে, এগুলো তো কোম্পানির ইন্টারনাল। আরো থাকে কোম্পানির প্রফিট। আমাকে যদি বলে ইন্টারনাল ইকুইটি কোনটা, আমাকে যদি বলে ইন্টারনাল ইকুইটি কোনটা, আমি জানিস কি বলবো? ইন্টারনাল ইকুইটির মধ্যে কি পড়ে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, ইন্টারনাল রিজার্ভ আর সারপ্লাস, রিজার্ভ ইন্টারনাল। আর এক্সটার্নাল মানে কি, বাইরের লোন, লোন। ঠিক আছে, লোন পড়লো, ক্রেডিটার্স পড়লো, এইগুলো সব পড়বে, তাই তো। তো বলছে ইন্টারনাল আর এক্সটার্নাল ইকুইটি, বলছে ইন্টারনাল ইকুইটি আর এক্সটার্নাল ইকুইটি আইডিয়াল কত, আইডিয়াল, আইডিয়াল হবে তোর, এটা জাস্ট তোকে পড়ে রাখতে হবে। ইন্টারনাল ইকুইটি আর এক্সটার্নাল ইকুইটির আইডিয়াল হচ্ছে 1:1। ঠিক আছে, আইডিয়াল হচ্ছে 1:1, এটা তোকে পড়ে রাখতে হবে। এটা তোকে পড়ে রাখতে হবে, ইন্টারনাল ইকুইটি আর এক্সটার্নাল ইকুইটি আইডিয়াল রেশিও কত, 1:1 হয়। এটা হচ্ছে আইডিয়াল রেশিও বিটুইন শেয়ার হোল্ডার ফান্ড আর লং টার্ম লোন। ঠিক আছে, শেয়ার হোল্ডার ফান্ড আর লং টার্ম লোন, শেয়ার হোল্ডার ফান্ড আর লং টার্ম লোনের মধ্যে আইডিয়াল রেশিও কত, 2:1। ঠিক আছে, 2:1। কিছু কিছু আইডিয়াল করতে হবে, তবে আইডিয়াল ইম্পর্টেন্ট যেটা পরীক্ষার জন্য, দুটোই ইম্পর্টেন্ট আইডিয়াল। এতগুলো এত খুব একটা আসে না। বেসিক্যালি পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা কি, একটা হচ্ছে তোর কারেন্ট রেশিও আর একটা লিকুইড রেশিও, এই দুটো ইম্পর্টেন্ট। কারেন্ট রেশিও কত, 2:1, আর লিকুইড রেশিও কত, 1:1। এই দুটো বেশি ইম্পর্টেন্ট, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট নেই। এটা বুঝতে পারছিস, এটা কোন রেশিওর কথা বলে, 7 একটা কোন রেশিওর কথা বলেছিল, বুঝতে পারছিস কোন রেশিও দিয়েছে? বলতে পারি তোর তো রেশিও করেছিলি, আইডিয়াল রেশিও বিটুইন শেয়ার হোল্ডার ইকুইটি মানে শেয়ার হোল্ডার ফান্ড। একটা ছিল শেয়ার হোল্ডার ফান্ড, আর একটা ছিল লং টার্ম লোন। বলতো কার ফর্মুলা ছিল, লং টার্ম লোন আর শেয়ার হোল্ডার ফান্ড। লং টার্ম লোন বাই, মনে পড়ে, ডেট বাই ইকুইটি করতাম। মনে পড়ে ফর্মুলা কি করতাম, ডেট বাই ইকুইটি করতাম ফর্মুলা। ডেট বাই ইকুইটি করতাম, ডেট মানে কি, লং টার্ম লোন, আর ইকুইটি মানে কি, শেয়ার হোল্ডার ফান্ড। তো কার ফর্মুলা ছিল, ডেট ইকুইটি রেশিও ছিল না। তো বলছে শেয়ার হোল্ডার ফান্ড আর লং টার্ম লোন এর মধ্যে ইয়ে কি ছিল, ডেপ্ট আর ইকুইটি, ডেপ্ট ইকুইটি রেশিও।
ঠিক আছে? তো শেয়ার হোল্ডার ফান্ড আর লং টার্ম লোন এদের আইডিয়াল রেশিও হচ্ছে 2:1। আইডিয়াল প্রপার্টারি রেশিও, তা আইডিয়াল প্রপার্টারি রেশিও কত হয়? প্রপার্টারি রেশিও বুঝতে পারছি, বলতে কি প্রপার্টারি রেশিও ফর্মুলা মনে আছে? প্রপার্টারি রেশিওর ফর্মুলা কি ছিল? প্রপার্টাস ফান্ড বাই টোটাল অ্যাসেট। প্রপার্টাস ফান্ড বাই টোটাল অ্যাসেট, বিজনেসের টোটাল অ্যাসেট যত আছে তার মধ্যে মালিকের কত। বিজনেসে আমরা ব্যালেন্স শিট থেকে ব্যালেন্স শিটের টোটাল যত টাকা অ্যাসেট থাকে তার মধ্যে মালিকের ভাগ কত, তাকে বলা হয় প্রপার্টারি রেশিও। প্রপার্টারি রেশিও, ঠিক আছে? তো কি বলছে, কি হওয়া উচিত এখানে? বিজনেসের টোটাল যত টাকা অ্যাসেট থাকে না, মালিকের 50% থাকতে হয়। মালিকের 50% থাকতে হবে প্রপার্টারি রেশিও আইডিয়া। তারপর বলছে কি, কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড বের করার ফর্মুলা কি? কস্ট অফ গুড সোল্ড বের করার ফর্মুলাটা কি আছে? কস্ট অফ গুড সোল্ড বের করার ফর্মুলা কি জানে, সেটা বলার দরকার নেই। কস্ট অফ গুড সোল্ড বের করার ফর্মুলা কি? সেল মাইনাস জিপি। সেল থেকে জিপি বাদ দিলে হয় কস্ট অফ গুড সোল্ড। লিকুইড অ্যাসেট, লিকুইড অ্যাসেট বের করার ফর্মুলাটা কি? লিকুইড অ্যাসেট, লিকুইড অ্যাসেট এইমাত্র বললাম দেখ, এই এখানে লিখে দিয়েছিলাম, বল এই দেখ লিকুইড অ্যাসেট বের করার ফর্মুলা কি লিখেছিলাম? কারেন্ট অ্যাসেট মাইনাস ক্লোজিং স্টক, তাই তো? কারেন্ট অ্যাসেট ক্লোজিং স্টক। কিন্তু যদি কখনো কোশ্চেনে প্রিপেড এক্সপেন্স থাকে সেটাও নিতে হয়, ঠিক আছে তো? তাহলে এখানে কি হবে, দেখ কোথায় ছিল, কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক বাদ দিতে হবে আর প্রিপেড এক্সপেন্স, দেখিস তো দিয়ে দিয়েছে। দেখ এখানে দেখ ফার্স্ট অপশন দিয়েছে কারেন্ট অ্যাসেট মানে স্টক, এটা তো আমি আগেই লিখেছিলাম। সেকেন্ড অপশনটা কি, যে কারেন্ট অ্যাসেট থেকে স্টক বাদ দাও আর প্রিপেড বাদ দাও, তাহলে এটা বেশি কারেন্ট। তাহলে তুই দেখতে, আমি কি বলেছিলাম জানিস তো, এই চ্যাপ্টারে কিন্তু রেশিওতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 10 নাম্বার আছে, 10 নাম্বার আছে। তোর 4 নাম্বারটা একটা অঙ্ক আসবে, প্লাস 6 নাম্বার কিন্তু এইগুলো এরকম থিওরি আছে। থিওরি ভালো জানতে হবে, 6টা নাম্বার করে ছেড়ে দিতে হবে। এমসিকিউ এসএকিউ মিলে 6 মার্কস আছে। এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে, মুখস্থ করার ব্যাপার নেই, জাস্ট প্র্যাকটিস করতে হবে। অপারেটিং রেশিও, আচ্ছা কে বলবি অপারেটিং রেশিও বের করার ফর্মুলা বল দেখি। অপারেটিং রেশিও বের করার ফর্মুলা কি ছিল? আগের দিন তো করালাম, লাস্ট ক্লাসে করালাম অপারেটিং রেশিও। বল অপারেটিং রেশিও বের করার ফর্মুলা বলতে পারবি? অপারেটিং রেশিও অঙ্ক করালাম না, কতগুলো অঙ্ক করালাম অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও বের করার ফর্মুলা কি বলেছিলাম? অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100। কি বলেছিলাম? অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100, ঠিক আছে? অপারেটিং কস্ট বাই সেলস ইনটু 100। আচ্ছা সেল, আমরা 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম না? ফাইনাল অ্যাকাউন্টকে সেল কোথায় নিতাম? ট্রেডিং পিএল ব্যালেন্স শিট কোথায় নিতাম? সেল কোথায় নিতাম? হ্যাঁ বল, ট্রেডিং এ নিতাম। সেল আসতো ট্রেডিং এ, আর অপারেটিং কস্টও আসতো ট্রেডিং পিএল মিলিয়ে। ভাব কি করে, অপারেটিং কস্ট বের করার ফর্মুলা কি শিখিয়েছিলাম আগের দিনই তো বললাম, সিওজিএস প্লাস বিজনেস এক্সপেন্সেস। তাহলে সিওজিএস তো আসতো ট্রেডিং এ, সিওজিএস তো ট্রেডিং এ, আর বিজনেস এক্সপেন্স আসে কোথায়? পিএল। তার মানে ভালো করে বোঝ, এই সেলটা আসলো কোথায়, কি বললাম সেল কোথায় আসছে? ট্রেডিং, ট্রেডিং মানে ট্রেডিং পিএল। সেল আসলো ট্রেডিং পিএল এ, অপারেটিং কস্ট এটাও তো আসলো ট্রেডিং পিএল এ, তাহলে সবই তো পিএল এর মধ্যেই আসলো, ব্যালেন্স শিট আসলো। দেখ এখানে বলেছে কি, অপারেটিং রেশিও কি ব্যালেন্স শিট রেশিও? অপারেটিং রেশিও করতে গেলে যে ফর্মুলাগুলো লাগে ওটা কি ব্যালেন্স শিটের কোনো আইটেম তুলতে হয়েছে? না। রেভিনিউ স্টেটমেন্ট রেশিও, রেভিনিউ স্টেটমেন্ট মানে পিএল, পিএল রেভিনিউ স্টেটমেন্ট মানে পিএল, প্রফিট অ্যান্ড লস। আমরা যে অপারেটিং রেশিওর যে ইনফরমেশন গুলো বললাম সবই তো উপরেও পিএল এর আইটেম, নিচেও পিএল এর আইটেম, তাহলে কি আমি এটা বলতে পারি এটা রেভিনিউ স্টেটমেন্ট রেশিও? স্যার মিক্সড রেশিও, মিক্সড রেশিও মানে কাকে বলে জানিস তো? একটা ব্যালেন্স শিটের আইটেম, একটা পিএল এর আইটেম, তাকে বলা হয় মিক্সড রেশিও। তাহলে এরকম কি আছে এই কোশ্চেনে, একটা ব্যালেন্স শিটের আইটেম আর একটা পিএল এর আইটেম? না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? অপারেটিং রেশিও হচ্ছে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, বোঝার ব্যাপার, এগুলো কোনো মুখস্থ করার ব্যাপার না। তোর পরীক্ষায় অপারেটিং রেশিও যেমন অন্য যে কোনো রেশিও হতে পারে। তুই ভাব একটা এক্সাম্পল বলছে ডেটার টার্নওভার রেশিও। ডেটার টার্নওভার রেশিও কি ধরনের রেশিও? বল দেখি ডেটার টার্নওভার রেশিও কি ধরনের রেশিও, একটু ভাব আগে, ফর্মুলা ভাব, ডেটার টার্নওভার রেশিও ফর্মুলা ভাব। হ্যাঁ বল। না 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 ওই রেশিও না, আমি এইগুলোর কথা বলছি। এখন যে অপশন গুলো বললাম, ব্যালেন্স শিট রেশিও, রেভিনিউ স্টেটমেন্ট রেশিও, মিক্সড রেশিও নাকি লিকুইড রেশিও, যদি এরকম বলে তোকে ভাবতে হবে ডেটার টার্নওভার রেশিওর ফর্মুলা কি ছিল। ফর্মুলা কি লিখতাম? সেল বাই ডেটার, তাহলে সেল বাই ডেটা, সঠিক বল না, সেল বাই ডেটা। সেল কোথায় আছে? পিএল। ডেটাস কোথায় আছে? ব্যালেন্স শিট। মিক্সড রেশিও, মিক্সড রেশিও। কারেন্ট রেশিও কি ধরনের রেশিও? কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, ব্যালেন্স শিট বাই ব্যালেন্স শিট। কি রেশিও? ব্যালেন্স শিট রেশিও। এইভাবে ধরতে হবে, এগুলো তুই মুখস্থ করে পারবি না, তখন মুখস্থ করো, মুখস্থ করা যাবে, জাস্ট তোকে বুঝতে হবে। দেখ আমি কি করে ডাইরেক্ট বুঝিয়ে দিলাম কি করে হলো, কোনটাকে বললাম, কোনটাকে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও বলে, কোনটাকে ব্যালেন্স শিট রেশিও বলে, কোনটাকে যাই হোক এখানে দুটোই বলেছে তাই তো, আর কোনটাকে মিক্স রেশিও বলে।
বুঝতে পারলি তো? নেক্সট বলেছে কি, বুঝতে পারলি ব্যাপারটা? কোশ্চেনটা বুঝতে পারলি? খুব কমন কোশ্চেন, কোশ্চেনটা হেভি দেয় এই কোশ্চেনটা পার্টিকুলার। এখানে তো অপারেটিং রেশিও দিয়েছে, অপারেটিং রেশিও না দিয়ে হয়তো মনে হয় আগের বছর এরকম দিয়েছিল, বলেছিল কি স্টক টার্নওভার রেশিও, কি ধরনের রেশিও, ঠিক আছে তো? এরকম বলেছিল ব্যালেন্স শিট রেশিও, রেভিনিউ স্টেটমেন্ট রেশিও, মিক্স রেশিও, লিকুইড রেশিও। তুই যেটা পড়িস সেটাই দিল না অন্যটা দিয়ে দিল। তাহলে তোকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতো, যেটাই দেবে পেরে যাবি। এমসিকিউ কিন্তু কমন ওইভাবে পড়ে না, এমসিকিউটা কতটা তুই বুঝতে পারলি বোঝাটা খুব জরুরি। আচ্ছা 12 নম্বরটা কি বলছে, নেট প্রফিট থেকে, দেখি নেট প্রফিট থেকে নন অপারেটিং ইনকাম বাদ দেবো আর নন অপারেটিং এক্সপেন্স যোগ করবো, যোগ করলে তাকে কি বলা হয়? দেখি কি বলেছে ওরা। কি বলেছে কোশ্চেনটা একটু পর থেকে আমাকে বল দেখি। নেট প্রফিট থেকে কি কি বাদ দিতে বলেছে? নন অপারেটিং, সেটাই, নন অপারেটিং ইনকাম প্লাস নন অপারেটিং এক্সপেন্স। ক্লাসে কেন ফর্মুলা শিখিয়েছিলাম মুখস্থ না করে, বোঝানো কেন বুঝিয়েছিলাম, এবার দেখ প্রমাণ পাবি। এটা পিএল, এটা হচ্ছে পিএল এক, মানে বলতে বারবার বল পিএল এক, ডেবিট ক্রেডিট। নেট প্রফিট কোথায় আসতো? পিএল এ একদম নিচে আসতো নেট প্রফিট, নাকি না? এটা নেট প্রফিট আসতো। এখানে কি লিখতাম? বাই জিপি, হ্যাঁ কি না? এখানে জিপি লিখতাম, এখানে নেট প্রফিট লিখতাম। এখানে কি লিখতাম? বাই নন অপারেটিং ইনকাম, বাই নন অপারেটিং ইনকাম, ঠিক আছে? এখানে লিখতাম বাই নন অপারেটিং। এখানে কি লিখতাম বল? টু অপারেটিং এক্সপেন্স, টু অপারেটিং এক্সপেন্স। ওকে জায়গা দেয় বুঝতে পারি যাবে তো। সামনে আছে স্যার। ওইগুলো বসবো। আচ্ছা আসছে, চলে যাবে চলে 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 যা, চলে আয়, চলে আয়। জায়গা প্রচুর আছে, জায়গা প্রচুর আছে। আরো আছে, আমি বটন ব্যবহার করবো। ও আচ্ছা দেখ তাহলে কি কি বললাম এখানটায়, এখানটা কি কি বললাম? জিপি দিয়ে দিয়েছে, জিপি, জিপি দিয়ে দিয়েছে, জিপির সাথে নন অপারেটিং এক্সপেন্সটা যোগ করলাম, তাই না? বুঝতে পারছিস তো? আমি সব ফর্মুলা শেখাচ্ছি, জিপির সাথে নন অপারেটিং যোগ করে টোটাল হলো এটা। আর দেখ এখানে নেট প্রফিট আর এটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, ঠিক আছে? শিখিয়েছিলাম ব্যাপারটা ভালো করে। কি এখানে কি কি বলেছে ওরা দেখ, ওরা বলেছে এনপি বলে দিয়েছে, দেখ ওরা তোকে এনপি বলে দিয়ে, আমি হাইলাইট করে দিচ্ছি। নেট প্রফিট বলে দিয়েছে তোকে হোস্টেলে, ঠিক আছে তো? নন অপারেটিং ইনকাম তোকে বলে দিয়েছে, নন অপারেটিং ইনকাম বলে দিয়েছে, আর কি বলেছে? নন অপারেটিং এক্সপেন্সেস বলে দিয়েছে, তাই তো? নন অপারেটিং, সেটা লেখা হয় নন অপারেটিং এক্সপেন্সেস টু নন অপারেটিং এক্সপেন্সেস, এই তিনটে বলে দিয়েছে, ঠিক আছে? তোকে সুন্দরভাবে কোশ্চেন বলে দিয়েছে কি, তোকে বলে দিয়েছে এখানে, তোকে বলে দিয়েছে নেট প্রফিট দিয়ে দিয়েছে, তা নেট প্রফিটের সঙ্গে নন অপারেটিং এক্সপেন্স কি বলে, দেখ ওরা কোশ্চেনে যোগ দিয়েছে, দেখেছিস তো? কোশ্চেনে যোগ দিয়েছে, কেন যোগ দিয়েছে দেখ, নেট প্রফিট যেদিকে আছে নন অপারেটিং কি সেই দিকেই আছে তো, নেট প্রফিট যেদিকে আছে নন অপারেটিং সেদিকে আছে, যোগ আছে। আর নন অপারেটিং ইনকাম বাদ দিয়েছে, তাহলে বাদ দিলে কি হতে পারে বল? বাদ দিলে কি হতে পারে? তোকে বলছে অপারেটিং প্রফিট হয়, বাদ দিলে কি করে অপারেটিং প্রফিট হয়? সব শিখেইছিলাম, ওগুলো মাথায় রাখতে হবে। এই যে এইদিকে জিপি লেখাই তো, জিপি, আর জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি শিখেছিলাম? অপারেটিং প্রফিট। জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি হয়? দেখো অপারেটিং প্রফিট বলে। আবার এবার দেখ না, এই যে এখানে নেট প্রফিট, এই নেট প্রফিটের সাথে, নেট প্রফিটের সাথে যদি নন অপারেটিং এক্সপেন্স যোগ করি, তার থেকে নন অপারেটিং বাদ ইনকাম বাদ দিই, তাকেও তো অপারেটিং প্রফিটই বলে, ঠিক আছে তো? দুটো ফর্মুলা হয় অপারেটিং প্রফিটের, দুটো ফর্মুলা হয়। কি বলেছিলাম? জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে, দেখ দু রকম, দেখ একটা লাল কালি দিয়ে একটা করে দিলাম, এটা হচ্ছে অপারেটিং প্রফিট। বলেছিলাম তো ক্লাসে কতবার পড়েছিলাম অপারেটিং প্রফিট বের করার ফর্মুলাটা কি,
অপারেটিং প্রফিট বের করার ফর্মুলা কি বলেছিলাম? জিপি বেরিয়ে গেল, তার থেকে অপারেটিং খরচা বাদ দিল অপারেটিং প্রফিট, অপারেটিং খরচা বাদ দিল অপারেটিং প্রফিট, জিপি থেকে অপারেটিং খরচা বাদ দিয়ে দিলাম, হয়ে গেল অপারেটিং প্রফিট। একটা ফর্মুলা ছিল। আর একভাবেও তো অপারেটিং প্রফিট বের করা যেত, আর একভাবে অপারেটিং প্রফিট বের করা যেত। নেট প্রফিটের সাথে তুই নন অপারেটিং খরচা যোগ করিস আর নন অপারেটিং ইনকাম বাদ দিস, তাহলে তো অপারেটিং প্রফিট। ঠিক আছে তো? বুঝতে পারলি তো? এই যে নেট প্রফিট যেটা থাকে না, নেট প্রফিটের মধ্যে অপারেটিং প্রফিট থাকে। আমাদের যে ব্যবসা যে নেট প্রফিট থাকে তার মধ্যে অপারেটিং প্রফিট অবশ্যই থাকে, কিন্তু এইগুলো তো থাকে না অপারেটিং প্রফিটের মধ্যে। যেইগুলো থাকে না সেগুলো ক্যান্সেল করে। তো ওরা কোশ্চেনটা খুব সুন্দর বুঝিয়ে দিয়েছে, তুই কত মুখস্থ করবি, তোকে বুঝতে হবে কনসেপ্ট। এগুলো প্রথম দিনই বুঝিয়েছিলাম ক্লাসে, ফার্স্ট দিন, মানে আমরা 7-8টা ক্লাস করেছি রেশিওর। প্রথম ক্লাসে এটা বারবার করে বুঝিয়েছিলাম, চার্টটা ভালো করে বুঝিয়েছিলাম। চার্ট খুব জরুরি, তাহলে বুঝতে পারলি তো? এখানে কোশ্চেন কি বলেছিল, বলছিল নেট প্রফিট থেকে নন অপারেটিং ইনকাম বাদ দেবো আর নন অপারেটিং এক্সপেন্স যোগ করো, যোগ করে যেটা হয় তাকে বলা হয় অপারেটিং প্রফিট। ঠিক আছে তো? খুব ভালো করে এগুলো সব যে কটা করাচ্ছি পরীক্ষায় আসা, এখন সব কটা কোশ্চেন পরীক্ষায় আসা কোশ্চেন তোকে বুঝতে হবে। তুই মুখস্থ করলে কিন্তু পারবি না। এই কোশ্চেনটাই পরীক্ষায় দেবে এমন কোনো কথা নেই। এর কিন্তু পুরো আমি যে কটা কোশ্চেন সব কটা ফর্মুলার কোশ্চেন। দেখ এখানে যদি তোকে কোশ্চেনে যদি বলতো, ধর এখানে যদি ঘুরিয়ে যদি দিত, আর একটা ছিল ফর্মুলা মনে পড়ে, জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি হয়, তাহলে তো অপারেটিং প্রফিট পড়ে। তাহলে তুই কটা ফর্মুলা বুঝতে পারো, বুঝতে হবে কনসেপ্ট। বা ধর জিপি না দিয়ে বলতো সেল মাইনাস কস্ট অফ গুডস সোল্ড মাইনাস অপারেটিং এক্সপেন্স, তাকেও তো অপারেটিং প্রফিট বলে। তাহলে তোকে বুঝতে হবে, ফর্মুলাটা বুঝতে হবে, ফর্মুলা গুলো তোকে বুঝতে হবে, মুখস্থ নয়, মুখস্থ নয়, একদমই মুখস্থ নয়। প্রথম পরীক্ষা যখন টেস্ট পরীক্ষা দিবি তুই বুঝতে পারবি যে তুই মুখস্থ করে কিছু হবে না। 13 নম্বরটা কি বলছে, কারেন্ট রেশিও। এবার দেখ অঙ্ক দিয়েছে, খাতা খোল, এগুলো অঙ্কগুলো একটা করে করবো। বলছে কারেন্ট রেশিও বলছে 3:1, কারেন্ট রেশিও বলছে 3:1, কারেন্ট রেশিও বলছে 3:1, আর বলছে পেমেন্ট টু ক্রেডিটার্স 20,000, হোয়াট উইল বি দ্য কারেন্ট রেশিও। একদম পুরো সিম্পল জিনিস দিয়েছে, চল দেখি না। করতে হবে। ঠিক আছে তো? তাহলে সাজা, কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কি বলেছিলে? কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কি? সিএ বাই, হ্যাঁ, সিআর ইকুয়াল টু সিএ বাই সিএল। আর কারেন্ট রেশিও কত? 3:1, মানে 3/1, 3/1। ক্রেডিটার্স কে পেমেন্ট করেছি কত টাকা? 20,000 টাকা। ক্রেডিটার্স কে পেমেন্ট করেছি 20,000 টাকা। তো ক্রেডিটার্স কে পেমেন্ট করলে কি হবে? ধর কারেন্ট অ্যাসেট থেকে 20,000 টাকা কমে যাবে, হ্যাঁ কি না? ক্রেডিটার্স কে যদি পেমেন্ট করি, ক্রেডিটার্স পেমেন্ট করলে কি ক্যাশ পেমেন্ট করতে হবে? ক্রেডিটার্স কে পেমেন্ট করলে কি পেমেন্ট করতে হবে? ক্যাশ পেমেন্ট করতে হবে। তাহলে ক্যাশ যদি পেমেন্ট করে দিই তাহলে ক্যাশ তো কমে যাবে। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে 20,000 টাকা কমে গেল, তাহলে কারেন্ট লাইবিলিটি থেকেও তো 20,000 টাকা কমবে, হ্যাঁ কি না? ঠিক আছে? এবার দেখ এবার কি হতে পারে, এখান থেকে ক্যালকুলেট কর। কি বেরোচ্ছে দেখ এখান দিয়ে। এমনি তো কারেন্ট রেশিও হচ্ছে সিএ বাই সিএল, এটা বলেছিল 3, তাহলে সিএ বাই সিএল, তাহলে সিএ ইকুয়াল টু 3 সিএল, সিএ ইকুয়াল টু 3 সিএল, এটা একটা হয়ে গেল। এবার সাপোজ ধর এখানে বলছে ক্রেডিটার্স কে কত টাকা পেমেন্ট করেছি, 20,000 টাকা পেমেন্ট করেছি। তো ক্রেডিটার্স কে 20,000 টাকা পেমেন্ট করলে সিএ মাইনাস 20,000, আর এখানে হচ্ছে 3 সিএল মাইনাস 20,000। আমরা একটা অঙ্ক করেছিলাম মনে পড়ে, ওই কারেন্ট অ্যাসেট বাড়ছে না কমছে, একটা জিনিস অঙ্ক করেছিলাম, একটা অঙ্ক করেছিলাম কারেন্ট অ্যাসেট বাড়ছে না কমছে, মনে পড়ছে? একটা অঙ্ক করেছিলাম, একটা না দুটো অঙ্ক করেছিলাম, কারেন্ট অ্যাসেট বাড়ছে না কমছে। এখানে ওরা বলেছে ক্রেডিটার্স কে কত টাকা পেমেন্ট করেছি,
এইটাকে কত টাকা পেমেন্ট করেছি? 20,000 টাকা। তাহলে আমার মনে হয় কোশ্চেন এটা বললে খুব বেটার হতো, এটা বললে বেটার হতো। ধর কারেন্ট অ্যাসেট, মনে করি কারেন্ট অ্যাসেট 1,00,000 টাকা, মনে করলাম কারেন্ট অ্যাসেট 1,00,000 টাকা ছিল, যে ক্রেডিটার্সকে 20,000 টাকা পেমেন্ট করে দিলে 1,00,000 থেকে 20,000 টাকা কমে গেল আমার। জাস্ট দেখে নিন কারেন্ট লাইবিলিটি কত ছিল। সাপোজ কারেন্ট লাইবিলিটি ছিল আমার 80,000 টাকা, সাপোজ কারেন্ট লাইবিলিটি 80,000 টাকা ছিল, যদি এর থেকে 20,000 টাকা পেমেন্ট করে দিই, তাহলে আমার উপরে কত হলো? কারেন্ট অ্যাসেট 80,000 টাকা, নিচে কত হচ্ছে বল? 60,000 টাকা। ঠিক আছে, 60,000 টাকা। তাহলে আমাদের রেশিও কত বলেছিল এবার? রেশিও বলেছিল 3, রেশিও বলেছিল 3, তাহলে তোকে এমন ভাবে সাজাতে হবে যেন 3 হয়। যাই হোক, এখানে করলে কি হচ্ছে? কারেন্ট রেশিও 80 ছিল 60 হলো, মানে রেশিও কর ছোট করলে কত হবে? 20 দিয়ে করলে 4, 4/3, রেশিও কত হচ্ছে? 4/3। তাহলে 4/3 করলে কত হচ্ছে? 4/3 করলে কত হচ্ছে? ক্যালকুলেটর বের কর, 4/3 কর। ওয়ান পয়েন্ট 1.33, ঠিক আছে। তার মানে দেখ, আমরা যেটা একটা অঙ্ক করেছিলাম না, ইমপ্রুভ না ডিক্লাইন নাকি নো চেঞ্জ, একটা অঙ্ক করেছিলাম, দেখেছিস? মনে পড়ছে তো? আমার আগে কারেন্ট রেশিও ছিল 3, এখন কারেন্ট রেশিও কত হলো? 1.33। তাহলে এই অবস্থা দাঁড়িয়ে কি বেরোলো আমার বল? আমার তো কারেন্ট রেশিও বেসিক বেসিক কারেন্ট রেশিও কত ছিল? 3 ছিল, এখন কারেন্ট রেশিও কত দাঁড়াচ্ছে? 1.33। তাহলে কারেন্ট রেশিও কি হলো এখানে? কমলো। তাহলে কমলে কি বলে? তাকে ডিক্লাইন বলে। ঠিক আছে, তো কমলে তাকে কি বলে? ডিক্লাইন বলে। এরকমই এরকমই অঙ্ক ক্লাসে করেছিলাম আমরা। ক্লাসে কেমন করেছিলাম দেখ, অনেকগুলো অঙ্ক করেছিলাম। আমি তোকে বলছি, যেমন এরকম ছিল, কারেন্ট রেশিও বলে দিয়েছিল কোশ্চেনে 2, কোশ্চেনে কারেন্ট রেশিও 2 বলেছিল। এবার বলেছিল পেড টু ক্রেডিটার্স, এরকম লেখা ছিল পেড টু ক্রেডিটার্স, ধর লেখা ছিল এরকম 10,000, এরকম একটা লেখা ছিল। বলছে বলো কারেন্ট রেশিও ইমপ্রুভ করলো নাকি ডিক্লাইন করলো নাকি নো চেঞ্জ। এরকম অঙ্ক করেছিলাম। তো সিবিএসসি বোর্ডে প্রচুর অঙ্ক ছিল। তাহলে আমরা কি লিখতাম সেক্ষেত্রে? কারেন্ট রেশিও বের করার আমরা কি লিখতাম? CA/CL, এটা বলেছিল 2, ঠিক আছে। তারপর আমরা কি করতাম? সিএটাকে ধরে নিলাম, সাপোজ সিএ অঙ্কে 1,00,000 টাকা ছিল, আর সিএল ধর সাপোজ অঙ্কে 50,000 টাকা ছিল, সাপোজ 50,000 টাকা ছিল। আমি ক্রেডিটার্সকে যদি 10,000 টাকা পেমেন্ট করে দিই, তাহলে ক্রেডিটার্সকে পেমেন্ট করলে কি হয়? ক্রেডিটার্সকে পেমেন্ট করলে কি হিসাব কি হয়? ক্রেডিটার্সকে যদি টাকা দিয়ে দিই, ক্রেডিটার্স কমে যায়, ক্যাশও তো কমে যায়, ক্যাশও তো কমে যায়, ক্যাশ তো কারেন্ট আছে, ক্যাশ কমে গেলে এখান দিয়ে 10,000 টাকা হয়ে গেল, ক্রেডিটার্স কমে গেলে এখান দিয়ে 10,000 টাকা হয়ে গেল। কত? 90,000/40,000, তাই না? 90/40। এবার এটাকে ছোট করলে কি হয়? 9/4 করলে কত হচ্ছে দেখ, 90/40 করলে 2.25, 2.25, ঠিক আছে, 2.25। তো দেখ, আগে কি ছিল? বেসিক ছিল কত? 2, এখন হলো 2.25। তাহলে আমার কি বেরোলো? ইমপ্রুভ হয়ে গেল, তাই না? তা এইগুলো এগুলো শিখিয়েছিলাম, এগুলো ক্লাসে করেছিলাম না, কোনগুলো ইমপ্রুভ কোনগুলো ডিক্লাইন। কি বললাম বুঝতে পেরেছিস তো? এইগুলো বলেছিল। তো এখানে কোশ্চেনটা কি বলেছে? এখানে বলছে কারেন্ট রেশিও 3:1, ঠিক আছে। পেমেন্ট টু ক্রেডিটার্স 20,000 টাকা ক্রেডিটার্সকে পেমেন্ট করেছে। হোয়াট উইল বি দ্য কারেন্ট রেশিও? ঠিক আছে, হোয়াট উইল বি দ্য কারেন্ট রেশিও, ওই যেটা বললাম কারেন্ট রেশিও। এখানে পার্সেন্টেজটা ঠিক অ্যান্সার আসছে না, পার্সেন্টেজ ঠিক করা দরকার নেই। তো আমরা যেটা বললাম, মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি এরকমই দেওয়া উচিত ছিল, কারেন্ট রেশিও 3:1, ক্রেডিটার্সকে পেমেন্ট করেছি এত টাকা, বলা উচিত ছিল ইমপ্রুভ না ডিক্লাইন। ঠিক আছে, এই কোশ্চেনটা করেছে, ঠিক আছে। এই অপশনগুলো ঠিক লাগছে না, এই পরে দেখে নেবো, যেখান দিয়ে কোশ্চেনটা করে দেখে নেবো অপশনটা এরকম ছিল, ঠিক আছে। তুমি দেখে নাও, কিন্তু এটা বুঝতে পারলি তো, ইমপ্রুভ না ডিক্লাইন যেটা বললাম ওটা মাথায় রাখতে হবে। 14 নম্বর বলেছে টু মেজার দ্য শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন অফ এ কনসার্ন, ঠিক আছে। ঠিক আছে, শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন অফ এ কনসার্ন, মানে কোনো একটা কোম্পানির শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন, ঠিক আছে। একটা শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন হয়, একটা লং টার্ম ফিনান্সিয়াল পজিশন হয়, ঠিক আছে। তো শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন কি করে বুঝতে পারি? কোন রেশিওর সাহায্যে আমরা শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন বুঝতে পারি? কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও থেকে শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন জানতে পারি। কোনো কোম্পানির কারেন্ট রেশিও থেকে আমরা কি জানতে পারি? শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন, ঠিক আছে। তো শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন জানার জন্য বেস্ট কি? কারেন্ট রেশিও।
দেখে নি যারা বাংলায় পড়ছিস দেখে নিবি, কোনো প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী আর্থিক অবস্থা, স্বল্প মেয়াদী আর্থিক অবস্থা জানার জন্য বা মাপার জন্য কোন রেশিও ইউজ করা হয়? চলতি অনুপাত। ঠিক আছে, স্বল্প মেয়াদী যদি বলা হয়। তারপর বলছে টু মেজার দ্য সাউন্ডনেস অফ লং টার্ম ফিনান্সিয়াল পজিশন। দেখ দেখেছি আগেরটা কি বললাম, এমনি মনে রাখতে হবে। তো শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন কি বললাম? কারেন্ট রেশিও। লং টার্ম কি হবে? ডেট ইকুইটি রেশিও। দুটো হয়, একটা হচ্ছে শর্ট টার্ম আর একটা লং টার্ম। শর্ট টার্ম কি বললাম? বল শর্ট টার্ম কারেন্ট রেশিও। শর্ট টার্ম মনে রাখতে হবে, শর্ট টার্ম ফিনান্সিয়াল পজিশন হচ্ছে কারেন্ট রেশিও। আর লং টার্ম মানে দেখ তুই ধর কোম্পানি চালানোর জন্য লোন নিয়েছিস, ধর অনেক বড় লোন নিয়েছিস, সেটা লোনটা শোধ করতে পারবি কি পারবি না সেটা কি কিসের মধ্যে জানতে পারবি? ডেট ইকুইটি রেশিও। আর ধর লোনটা কম নেই, ছোট লোন নিয়েছিস, যেমন কারেন্ট লায়াবিলিটিও কিন্তু এক ধরনের লোন। কারেন্ট লায়াবিলিটি মানে কি? আজকে তুই ব্যবসা করছিস, কারোর থেকে ধারে 20 বা 30 হাজার টাকার মাল কিনবি, তোর টাকার উপর শোধ করতে, এটা তো লোনই তো নিলি। তাহলে এটা কি? শর্ট টার্ম, অল্প দিনের মধ্যে শোধ করতে পারবি। কারেন্ট লায়াবিলিটি 1 বছর টাকা শোধ করে দেবে, কিন্তু যখন আমি মার্কেট থেকে 10 লাখ 20 লাখ লোন নেবো, টাকা শোধ করতে একটু টাইম লাগবে। ঠিক আছে, তো তো এটাই তোকে বলেছে। তাহলে যখনই বলবে শর্ট টার্ম বললে কি হবে? কারেন্ট রেশিও। লং টার্ম বললে কি হবে? ডেট ইকুইটি রেশিও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, জেনে রাখা উচিত। 16 নম্বর কি বলেছে? ড্যাশ শো দ্য রিলেশনশিপ বিটুইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে যে রিলেশন আছে, ঠিক আছে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে যে রিলেশন আছে, ঠিক আছে, তো এটা কিসের মাধ্যমে জানতে পারি? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি রিলেশন, কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি, যে কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটি হয়ে গেল। কারেন্ট রেশিও ফর্মুলা কি? CA বাই CL। তাহলে কারেন্ট রেশিও থেকে আমরা কার কার সম্পর্ক খুঁজে পাই? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি। 17 নম্বর দ্য রেশিও অফ লিকুইড অ্যাসেট অ্যান্ড লিকুইড লাইবিলিটিস। আমরা বারবার ক্লাসে বলেছি তো লিকুইড রেশিও। দেখ লিকুইড রেশিও 3টে নাম ছিল। কি কি নাম ছিল? অ্যাসিড টেস্ট রেশিও, একটা কুইক রেশিও আর একটা লিকুইড রেশিও। ফর্মুলা মনে কর, ফর্মুলা কি লেখা ছিল স্যার? ফর্মুলা লেখা ছিল কুইক অ্যাসেট বাই কুইক লাইবিলিটিস। মনে করছে লেখা ছিল কুইক অ্যাসেট বাই কুইক লাইবিলিটিস। কুইক অ্যাসেটের একটা নাম কি ছিল? লিকুইড অ্যাসেট বাই লিকুইড লাইবিলিটিস। ছিল ফর্মুলা লেখা। এখানে কি বলছে? দ্য রেশিও অফ লিকুইড অ্যাসেট আর লিকুইড লাইবিলিটির যে রেশিও, এটাকে কি বলা হয়? অ্যাসেট টেস্ট রেশিও। 18 নম্বর গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বের করা ফর্মুলা কি? CA মাইনাস CL। জানিস আমি সেকেন্ড দিন লিখিয়েছিলাম গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। দেখ ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা হচ্ছে CA মাইনাস CL। ঠিক আছে, CA থেকে CL বাদ দিলে তাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা যাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলি তারই আর একটা নাম নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা যাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলি তাকেই বলা হয় নেট ওয়ার্কিং। যদি কখনো বলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলে, ওয়ার্কিং ক্যাপিটালটাই হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে গ্রস কাকে বলে? বোঝাই যাচ্ছে গ্রস কাকে বলে। এই যে কারেন্ট অ্যাসেট, এটা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেটের যোগফলটাকে বলে নেট। কাকে বলে? টোটালটা থেকে কিছু বাদ দিলে তো নেট হয়। তো তুই যদি বাদ না দিস তাহলে কি পড়ে থাকছে? গ্রস পড়ে থাকছে না। তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফলটাকে বলা হয় গ্রস ওয়ার্কিং। এইগুলো খাতা খুলতে হবে, খাতায় সব নোট লেখানো আছে, বইয়ের মধ্যেই লেখানো আছে। দেখবি ক্লাস 2 যে লেখা আছে, ক্লাস 2তেই এই নোটগুলো সব একটা করে লেখা আছে। ক্লাস 2তেই সব লেখানো আছে। ঠিক আছে, তো এখানে বলেছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য সাম টোটাল অফ কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের যোগফলই হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তারপরে 19 বলছে দ্য রিটার্ন অন নেট ওয়ার্থ। নেটওয়ার্থ মানে তো শিখে গেছি। নেটওয়ার্থ মানে কি? প্রপারাইটার্স ফান্ড। নেটওয়ার্থ মানে কি ছিল? প্রপারাইটার্স ফান্ড। তাহলে প্রপারাইটার্স ফান্ড মানে কি? মালিকের কত টাকা কন্ট্রিবিউশন। প্রপারাইটার্স মানে কি? প্রপারাইটার মানে মালিক, মালিকের কি কন্ট্রিবিউশন, এটাকে প্রপারাইটার্স ফান্ড বলে। তো মালিক যে টাকা কন্ট্রিবিউট করে সেখান থেকে তো কিছু রিটার্ন আসছে। ঠিক আছে, রিটার্ন অন নেটওয়ার্থ। ঠিক আছে, রেশিও ইজ অবটেন বাই ডিভাইডিং নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মানে এটাকে কি শিখিয়েছিলাম? এটাকে কি বলেছিলাম? ইবিআইটি। ক্লাসে করেছিলাম, অঙ্ক করেছিলাম ইবিআইটি। তোকে যদি বলে না, আমি বলছি শুনে নে, রিটার্ন অন নেটওয়ার্থ বের করার ফর্মুলা কেউ বলতে পারবি? রিটার্ন অন নেটওয়ার্থ বের করার ফর্মুলা কি? ভাব, আজকে ধর টাটা কোম্পানির মতন জায়গায় ধর কেউ একজন ইনভেস্ট করেছে। কি করলাম? কেউ একটা ইনভেস্ট করেছে টাকা, 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ ইনভেস্ট করেছে। তো সেখান দিয়ে আজকে ধর কোনো একজন পার্সন টাটা কোম্পানি 10 লাখ টাকা ইনভেস্ট করে, সেখান থেকে কিছু রিটার্ন আসবে?
আরে ওটাকেই বলে রিটার্ন অন নেটওয়ার্ক, রিটার্ন অন নেটওয়ার্ক, ঠিক আছে? তো তাহলে কি হতে পারে ফর্মুলা? ইবিআইটি বাই ইবিআইটি স্যার আমি তো কিছু রিটার্ন আসছে, কিছু তো রিটার্ন আসছে, যে রিটার্ন আসছে সেই রিটার্নটাকে বললাম ইবিআইটি বাই সিই, সিই মানে ক্যাপিটাল ইন্টু 100। এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, রিটার্ন অন নেটওয়ার্কের ফর্মুলা, রিটার্ন অন নেটওয়ার্কের ফর্মুলা কি লিখলাম? ইবিআইটি বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু 100, ঠিক আছে? তো তাহলে দেখ এখানে কি লিখেছে, এখানে কোন অপশনটা হতে পারে? রিটার্ন অন নেটওয়ার্ক একটা বলেছে ইবিআইটি, কারণ ইবিআইটি তো কোশ্চেনে বলেই দিয়েছিল, এটা কোশ্চেন ইবিআইটি বলেই দিয়েছে। ইবিআইটি থেকে কি ভাগ করতে হবে বলেছে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল ভাগ করতে হবে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ভাগ করতে হবে, রিজার্ভ সারপ্লাস ভাগ করতে হবে, না না না, এই তিনটে ইকুইটি, ভালো করে শোন, ইকুইটি, প্রেফারেন্স আর রিজার্ভ, এই তিনটে যোগ করে যে ভ্যালুটা বেরোবে সেই যোগফলটা, বুঝতে পারলি কি বললাম? তো শিখিয়েছিলাম ক্যাপিটাল বের করার ফর্মুলা কি ছিল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল যোগ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল যোগ রিজার্ভ যোগ লোন, সব তো ছিল, তাই তো ভাগ করি। এরপরের অঙ্কটা খাতা লেখ 20 নম্বর লেখ, অঙ্কের নাম্বার লেখ 20 নম্বর লেখ, 20 নম্বর লেখ, অঙ্কের নাম্বারটা লেখ 20 নম্বর। কোশ্চেন কি ছিল বল? কারেন্ট রেশিও। পর থেকে একজন কারেন্ট রেশিও কত বলেছিল? কারেন্ট রেশিও বলেছিল হ্যাঁ 2:5 বলবেন, বুঝিস তো? 2.5 কারেন্ট রেশিও 2.5 বলেছিল, ঠিক আছে? ফর্মুলা কি? সিএ বাই সিএল 2.5। আচ্ছা বল কোশ্চেনে কি বলেছে? সিএ আর সিএল কত বলেছিল? বলেছিল কিছু? ওয়ার্কিং ক্যাপিটাল, বুঝবা? ভেরি গুড, খুব সুন্দর কোশ্চেন করেছে, এটাই চাইছিলাম। তাহলে সি এর ভ্যালু কত হলো বল? 2.5 সিএল হয়ে গেল, হ্যাঁ কি না? ঠিক আছে, হয়ে গেল তো। লে সিআর ইকুয়াল টু কি বললাম? সিআর ইকুয়াল টু 2.5 লিখেছিস তো? সিআর ইকুয়াল টু 2.5, সিআর ইকুয়াল টু 2.5, ঠিক আছে? আর সিআর বের করার ফর্মুলা কি বললাম? সিএ বাই সিএল ইকুয়াল টু 2.5। তাহলে এখান দিয়ে ক্রস করতে পারবো, আমরা গুণ করতে পারবো, নর্মাল ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারবো। সি এর ভ্যালু কত বললো? 2.5 সিএল, তাই তো? এবার আমাদের অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিচ্ছে কত, লেখ নিচে লেখ, ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে? কত বলেছে বল ওয়ার্কিং ক্যাপিটাল? তো ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা লেখ, যারা জানিস না এখানে ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি বলেছে? সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি বলেছে? সিএ মাইনাস সিএল। আর ওয়ার্কিং ক্যাপিটাল 60,000 টাকা বলেছে তো। এবার দেখ সি এর ভ্যালু কত লিখলাম আমরা? 2.5 সিএল লিখলাম না? তাহলে এখানে লিখে দেয় সি এর জায়গায় লিখে দেয় 2.5 সিএল মাইনাস সিএল। তো 2.5 সিএল থেকে সিএল বাদ দিলে কত হবে? 1.5 সিএল। 2.5 সিএল থেকে সিএল বাদ দিলে কত? 1.5 সিএল ইকুয়াল টু 60,000। তাহলে সিএল কত বেরোলো বল? 60,000 কে 1.5 দিয়ে ভাগ কর, কত হচ্ছে? কত? 40,000। সিএল বেরিয়ে গেল 40,000। তা আমি মনে পড়ে আমি আগের ক্লাসগুলোতে বারবার করে বলছিলাম এই অঙ্কগুলো মনোযোগ সহকারে কর, পরীক্ষায় আসে, এরকম অঙ্কই পরীক্ষায় দেবে, এমসিকিউতে দেবে এরকম, ঠিক আছে? টেস্ট বল, ফাইনাল বল, এরকম অঙ্ক পাবি তুই পরীক্ষা। তাহলে বোঝা গেল 40,000 টাকা পুরো বোঝা গেছে। ভালো করে প্র্যাকটিস করে, এরকম টাইপের একটা অঙ্ক আসছে পরীক্ষা, ঠিক আছে? তো হলো তো। কি জানতে ছিল ওরা কোশ্চেনে? দেখতো ওরা কোশ্চেনে জানতে চেয়ে দেখ কারেন্ট অ্যাসেট, আমি কি বের করলাম? কারেন্ট লাইবিলিটি। তাহলে আমাকে কারেন্ট অ্যাসেট বের করতে হবে। চো করে দেন না নিচে কারেন্ট অ্যাসেটস। এই দেখ এখানে কি ছিল? কারেন্ট অ্যাসেট কত লেগেছিল? 2.5 সিএল। তাহলে 2.5 এর সাথে সিএল গুণ করে দে। সিএল কত ছিল? 40,000। 2.5 এর সাথে 40,000 গুণ করলে কত? 1 লাখ টাকা। এটা 4 নম্বরের অঙ্ক, ভাব, এটা 4 নম্বরের অঙ্ক, 1 নম্বর এমসিকিউ তে দিয়েছে, দিতেই পারে। তাহলে বুঝলি এটা 4 নম্বর অঙ্ক। দেখবি এই অঙ্কটাই পরীক্ষায় একবার এসেছিল, 4 এসেছিল, ঠিক আছে? তো কত হলো অ্যান্সার? 1 লাখ টাকা। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এবার বলেছে দেখ 21 কি বলেছে, এটাও সুন্দর অঙ্ক দিয়েছে, বলেছে স্টক টার্নওভার রেশিও। কি বলেছে? স্টক টার্নওভার রেশিও। লেখ, এগুলো কিন্তু সবকটা অঙ্ক করবো এখন একটা করে, এই পুরো 20 থেকে 38 মিনিট সবকটা অঙ্ক করবো, ঠিক আছে? এগুলো সব অঙ্ক খাতায় করতে হবে। 21 নম্বর অঙ্ক কি বলে? স্টক টার্নওভার রেশিও, শর্টে লিখলেই হবে। স্টক টার্নওভার রেশিওকে কি বলে? এসটিআর। ফর্মুলা কি? কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ স্টক। লিখতে হবে সিওজিএস বাই এভারেজ স্টক। লেখ ফর্মুলা, লেখ সিওজিএস বাই এভারেজ স্টক, ঠিক আছে? সিওজিএস বাই এভারেজ স্টক।
ঠিক আছে তো? এবার দেখ কি কি বলেছি, ইনফরমেশন সাজাতে হবে। ওরা তোকে কি বলেছে, সিওজিএস বাই এভারেজ স্টক। তো কে রে সিওজিএস বাই এভারেজ স্টক ফর্মুলা কি বললাম, সিওজিএস বাই এভারেজ স্টক। এবার আমাকে বল, এবার আমি একটা করে ধরে ধরে বোঝাই, এভারেজ স্টক বের করার ফর্মুলা কি? দেখ নিচে লিখছি, লিখবি না এটা, লিখ, আমি জাস্ট লিখছি। এভারেজ স্টক বের করার ফর্মুলা কি ছিল? ওপেনিং প্লাস ক্লোজিং বাই 2, এটাই তো এভারেজ স্টক। এই অঙ্কে ওরা ক্লোজিং স্টক দিয়েছে, ওরা কি ওপেনিং স্টক দিয়েছে? না স্যার, ওপেনিং স্টক দেয়নি। ওপেনিং স্টক দেয়নি, কিন্তু তাহলে এভারেজ স্টক কোনটা হবে? ক্লোজিং স্টককেই বলা হয় এভারেজ স্টক। বোঝা গেল কি বললাম? যদি কোশ্চেনে ওপেনিং না দেয় তখন ক্লোজিংটা হয়ে যায় এভারেজ স্টক। বোঝা গেল? মনে রাখবি কিন্তু, এটা ভুলে যাওয়ার তো বিষয় না। তুই লিখে রাখতে পারিস, এক জায়গায় লিখে রাখতে পারিস, ক্লোজিং স্টক ইকুয়াল টু এভারেজ স্টক। এখানে লিখে রাখতে, অঙ্কের মধ্যে লিখে রাখতে পারিস, ক্লোজিং স্টক ইকুয়াল টু এভারেজ স্টক বিকজ ওপেনিং স্টক ইজ নট গিভেন। বিকজ ওপেনিং স্টক ইজ নট গিভেন। লিখে রাখ এটা, লিখে রাখ, লিখে রাখ, লিখে রাখ, এটা লিখে রাখ, কারণ এগুলো তো সমস্যা হতে পারে। লিখে রাখ বইয়ের মধ্যে বা খাতার মধ্যে যাই লিখে রাখ। কি লিখলাম? ক্লোজিং স্টক ইকুয়াল টু এভারেজ স্টক। লিখে রাখবি কিন্তু, প্রত্যেকে লিখে রাখিস, ক্লোজিং স্টক ইকুয়াল টু এভারেজ স্টক। ক্লোজিং স্টক ইকুয়াল টু এভারেজ স্টক লিখেছিস তো? বিকজ কেন? বিকজ ওপেনিং স্টক ইজ নট গিভেন। বিকজ ওপেনিং স্টক ইজ নট গিভেন লিখেছিস। তাহলে আমার ক্লোজিং স্টক কত বলেছিল বল অঙ্কে? ক্লোজিং স্টক কত বলেছিল বল? শুনতে পাচ্ছি না। 50,000। এবার 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 আমরা ফর্মুলা কি জানি, একদম ছোটবেলায় যে জিনিসটা শিখেছিলি, ছোটবেলায় একদম বাচ্চাবেলায় শিখেছিলি এই জিনিসগুলো, সেটা কি বলবো? কি শিখেছিলি তোরা? সেল ইকুয়াল, ফর্মুলা কি? সেল ইকুয়াল টু কস্ট প্লাস প্রফিট, হ্যাঁ কি না? কস্ট প্লাস প্রফিট, সেল ইকুয়াল টু কস্ট প্লাস প্রফিট, ছোটবেলায় শিখেছিস, এটা তো কোনো কঠিন না। ঠিক আছে, এই ফর্মুলা সবার মনে আছে। এবার ওখানে ওরা প্রফিট কত বলেছে পর? প্রফিট বলেছে 25। কত বলেছে প্রফিট বল? 25%। কিন্তু প্রফিট যে 25 বলেছে, বলেছে প্রফিট কার উপর হয়? প্রফিট সেলের উপরে হয়, আবার কস্টের উপরে হয়। কিন্তু এখানে বলেছে কার উপর 25? কার উপর কিছু কোশ্চেন, প্রফিট জেনারেলি সেলের উপর হয়। কিছু বলে না দিলে আমাকে সবসময় অ্যাজিউম করে দিতে হবে সেলের উপরই দিয়েছে প্রফিট। তাহলে প্রফিট কত বলেছে? 25 সেলের উপর। তাহলে প্রফিট কত? 25। কার উপর? সেলের উপর। তাহলে সেল 100। তাহলে কস্ট কত? 75। কেন? এটা কত ইজি, এটা সবচেয়ে বেশি ইজি, কোনো ফর্মুলা কোশ্চেন করতে হবে না, এটা বেশি ইজি। এবার ওরা অঙ্কে কিছু একটা ইনফরমেশন বলেছে, হয় সেল বলেছে না কস্ট বলেছে। সেল কত বলেছে? সেল 4 লাখ। তাহলে সেলে 4 লাখ লিখে, সেলে 4 লাখ লিখে দে। এবার কোশ্চেন পড়ে দেখা, কোশ্চেনের দিকে তাকা, তোর দরকার কি? তোর প্রফিট দরকার না কস্ট দরকার? প্রফিট দরকার না কস্ট দরকার? কস্ট দরকার। তাহলে কস্ট বের করবো, কি করে বের করবো? দেখ, লিখবো 4 লাখ বাই 100 ইন্টু 75। ছোটবেলায় তো পড়েছি, এটা তো আর বোঝাতে হবে যে ইউনিটারি মেথড কিভাবে করতে হবে, বা তোরা যেটা ওই ঐকিক নিয়ম কি করে করতে হবে, সেখানে দরকার নেই। 4 লাখ বাই 100 ইন্টু 75, 4 লাখ বাই 100 ইন্টু 75 করে দেখ। হ্যাঁ, 3 লাখ। তো হয়ে গেল 3 লাখ। সিওজিএস 3 লাখ লিখে দিলাম, তাই না? 3 লাখকে 50 দিয়ে কাটলে কত হচ্ছে বল? 6 টাইমস টার্নওভার। এনি কাইন্ড অফ টার্নওভার ইজ ইকুয়াল টু টাইমস, টার্নওভার ইজ অলওয়েজ টাইমস সাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 6 টাইমস। বোঝা গেল? এটা প্রত্যেকে করিস। এই যে আমি যে এমসিকিউ গুলো করাচ্ছি, সুন্দর করে খাতায় যেভাবে প্রপারলি লিখে লিখে করছি, এভাবে লিখে লিখে কর, তাহলে কি এমসিকিউ করতে পারবি, বুঝতে পারবি ব্যাপারটা। আমি যদি অ্যান্সার বললাম 6 টাইমস, বুঝতে পারবি না পরে। হলো তো? দেখে না, 6 টাইমস। হয়ে গেল 21টা, প্রত্যেকের হয়েছে 21টা, 21টা হয়েছে। 22টা দেখ, 6 টাইমস, 6 গুণ ছিল লেখা, 22। এটা তো সোজা, এটা লিখে লিখে করতে হবে। ওরা তোকে এসটিআর, এসটিআর তো বুঝতে পারছি, এসটিআর নতুন করে তো বলতে হবে না, বারবার করে করেছে। এসটিআর মানে স্টক টার্নওভার রেশিও, কত বলেছে? 5 বলেই দিয়েছে। বলছে বলে অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড কত। ফর্মুলাটা লিখে নে তোরা, খাতায় আগে করানো ছিল, তবু আরেকবার অঙ্ক করার জন্য লিখে নে। ওরা তোকে কি বের করতে হচ্ছে? অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড। লেখ অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড, লেখ ফর্মুলা, লেখ অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড ইকুয়াল টু, অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড ইকুয়াল টু, যখনই তোকে অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড বলবে, ওরা তোকে অপশন দিয়েছে তো, 4টে অপশন দিয়েছে তো। কিসে দিয়েছে অপশন? উইকে দিয়েছে, নাকি দিনে দিয়েছে, নাকি মাসে দিয়েছে? অপশন কিসে দিয়েছে বল? ডেজ। মাথায় রাখ কিসে দিয়েছে।
অপশন ডেজেভ দিয়েছে বলে উপরে লিখবি 365। যদি মানে অপশন যদি মানতে বলতো উপরে লিখতাম 12, যদি অপশন উইকে বলতো উপরে লিখতাম 52। এটা তোকে মাথায় রাখবে। ইউজুয়ালি কি বললাম, তাহলে অপশন যেহেতু ডেতে বলেছে তাই উপরে লিখলাম 365 days। এবার আমাকে বল নিচে ফর্মুলা কি স্যার? নিচে ফর্মুলা HDR। তাহলে কর, ক্যালকুলেট করে দে, 365-কে 5 দিয়ে ভাগ কর, অ্যান্সার বেরিয়ে যাবে 73 days। খুব কমন কোশ্চেন, এই কোশ্চেনে বহুবার এসছে, এই কোশ্চেন বহুবার এসছে বলছে। ঠিক আছে তো 73 days হয়ে গেল, এটা 73 days। বল তো 22 হয়ে গেল। বলবো এবার 23। এটা সোজা সোজা কোশ্চেন, পর কোশ্চেন সবই সোজা লাগছে। অপারেটিং রেশিও বলেছে 82, অপারেটিং রেশিও বলেছে 82 আর অপারেটিং প্রফিট কত? অপারেটিং রেশিও বলেছে 82, তাহলে অপারেটিং প্রফিট কত? তো চ দেখ ভালো করে শুনবি, এগুলো সব বলেছিলাম, মনে রাখাটা খুব জরুরি। রেশিওর যে অঙ্কগুলো করেছিলাম না, সেখান থেকে এটা মনে করাটা জরুরি। ওরা তোকে বের করতে বলেছে কি অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও কত বলেছে অঙ্কে? অপারেটিং রেশিও কত বলেছে কোশ্চেন পর? 82% অপারেটিং রেশিও, 82%। ঠিক আছে স্যার, অপারেটিং রেশিও জিনিসটা কি? অপারেটিং রেশিও আমার দুটো জিনিস। অপারেটিং রেশিও বের করার ফর্মুলা লিখতে আমি জাস্ট বলি, তারপর লিখ। অপারেটিং রেশিও বের করার ফর্মুলা কি? অপারেটিং কস্ট, ঠিক আছে, বাই সেলস ইন্টু 100। এটাতে ফর্মুলা ছিল অপারেটিং কস্ট বাই সেল ইন্টু 100। আর অপারেটিং কস্ট বের করার ফর্মুলা কি ছিল বল? অপারেটিং এক্সপেন্সেস বা বিজনেস এক্সপেন্সেস প্লাস সিওজিএস বাই সেলস ইন্টু 100। ঠিক আছে, এইটা তো ছিল। তাহলে কি বলেছে ওরা? ওরা তোকে কি বের করতে কি বলেছে? ওরা তোকে বের করতে বলেছে, বলছে অপারেটিং রেশিও 82%, তাহলে অপারেটিং প্রফিট কত? অপারেটিং প্রফিট কত? তো অপারেটিং প্রফিট কত তোকে এটা বের করাই যাবে। এমনি বেসিক্যালি ব্যবসায় 3টে প্রফিট হয়, জানিস? ব্যবসায় কটা প্রফিট হয়? 3টে প্রফিট। কি কি প্রফিট হয় বল? ব্যবসায় বিজনেসে কটা প্রফিট হয়? কি কি প্রফিট হয় বল? গ্রস প্রফিট হয়, যেটা তোরা জানতি। নেট প্রফিট জানিস, আর অপারেটিং প্রফিট। ঠিক আছে, একটা গ্রস প্রফিট হয়, একটা অপারেটিং প্রফিট হয়, একটা নেট প্রফিট হয়। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখ, অপারেটিং রেশিও অঙ্ক বলেছে কত? 82%। আর অপারেটিং প্রফিট জানতে চেয়েছে, অপারেটিং প্রফিট জানতে চাও, অপারেটিং প্রফিট কত হবে? অপারেটিং প্রফিট হবে তোর 18%। অপারেটিং প্রফিট 18, কারণ এখানে নেট প্রফিটের কোনো গল্প বলেনি। ঠিক আছে তো, তাহলে অপারেটিং প্রফিট কোনটা? কি আমি ছবিটা আঁকলাম কিছুক্ষণ আগে, আজকে যেটা ফার্স্ট করালাম ছবিটা, এদিকটা এই ছবিটা, এই দেখো অপারেটিং প্রফিট কোনটা। তো সাপোজ ধর এই জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি হয়? অপারেটিং প্রফিট। জিপি থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে কি হয়? অপারেটিং প্রফিট। আর ওরা তোকে কি বলে দিয়েছে কোশ্চেনে? অপারেটিং রেশিও বলেছে, তাই তো? অপারেটিং রেশিও বলেছে। তো অপারেটিং রেশিও যদি বলে দেয়, তাহলে বাকিটা হচ্ছে অপারেটিং প্রফিট। তুই একটা জায়গায় একটা শর্টকাট ফর্মুলা লিখতে পারিস, শর্টকাট ফর্মুলা লিখতে পারিস, অপারেটিং প্রফিট ইকুয়াল 100 মাইনাস অপারেটিং, 100 মাইনাস কি বললাম? অপারেটিং। তাহলে 100 মাইনাস অপারেটিং কস্ট 100, আর অপারেটিং কস্ট কত ছিল অঙ্কে? 82। তাহলে অপারেটিং প্রফিট কত? 18। অপারেটিং প্রফিট কত? 18। এটা তুই ফর্মুলাটা লিখে রাখতে বেশ ছোট করে। ঠিক আছে, কি লিখলাম বুঝতে পারলি? লিখে নে, আরেকবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ফর্মুলাটা লিখলি তো? অপারেটিং প্রফিট বের করার ফর্মুলা কি লেখা আছে এখানে? অপারেটিং প্রফিট কি লিখলাম বল? তোকে এটা তো শর্টকাট, এটা তো ভ্যালু দিয়ে কোনো অঙ্ক দেয়নি, তো কোনো ভ্যালু দিয়ে অঙ্ক দেয়নি। ও তোকে যে শর্টকাট ট্রিক্স জানতে চেয়েছে, বলছে বলো অপারেটিং প্রফিট রেশিও কত হবে। ও তোকে বলে দিয়েছে কি? অপারেটিং কস্ট বলে দিয়েছে। অপারেটিং কস্ট বলে দিয়েছে কত? 82। ঠিক আছে তো, অ্যাকচুয়ালি কি হয়, অপারেটিং কস্টের সাথে অপারেটিং প্রফিট যোগ করলেই হয় 100। আমি তোকে সুন্দর করে একটা, এটা টুকেছিস তো, সুন্দর করে টেকনিক বুঝিয়েছি দেখ। এখানে কি লিখতাম? সেলস, হ্যাঁ কি না? এখানে সেল লিখতাম তো, মনে পড়ছে তো? আর এখানে কি লিখতাম বল? সিওজিএস লিখতাম, সিওজিএস লিখতাম। তো সেল থেকে সিওজিএস বাদ দিলে কি হয়? জিপি হয়, হ্যাঁ কি না? কোনো ডাউট আছে এখানে? এখানে কোনো ডাউট নেই তো, জিপি হয়।
সেই জিপিটা এখানে চলে আসে। আর জিপি থেকে কি বাদ দিতে হয় বল? অপারেটিং এক্সপেন্সেস বাদ দিতাম। বাদ দিলে কি হতো? অপারেটিং প্রফিট। ওরা তোকে কি দিয়ে দিয়েছে? ওরা তোকে কি দিয়েছে? কোশ্চেন পড়। ওরা তোকে বার করতে যেটা বলেছে, দেখ এটা বার করতে বলে, এই যে এটা বার করতে বলেছে, তো এটা বার করতে বলেছে। দিয়ে দিয়েছে কি বল? কি দিয়েছে বল? অপারেটিং কস্ট। অপারেটিং কস্ট কোনটা? এই তো সিওজিএস আর অপারেটিং এক্সপেন্সেস। ওরা তোকে দিয়ে দিয়েছে সিওজিএস আর অপারেটিং এক্সপেন্সেস। তুই নিজে ভাব না, তোকে বের করতে বলছে কি অপারেটিং প্রফিট। তাহলে সিস্টেমটা কি? এই যে সেল থেকে তুই সিওজিএস বাদ দে আর অপারেটিং এক্সপেন্স বাদ দে, তাহলে অপারেটিং প্রফিট বেরোবে কি বেরোবে? বল না, বল না। ধর এখানে ধর আমি লিখলাম, সাপোজ ধর এটা আমি লিখলাম 100, সেল 100 বলে দিয়েছে। এবার ধর সিওজিএস কত? সিওজিএস ধর 80 বলেছে, সাপোজ এই অঙ্ক থেকে দূরে গেলাম, সিওজিএস ধর 80 বলেছে, আর অপারেটিং এক্সপেন্স ধর বলেছে 10। তাহলে তোর কি মনে অপারেটিং প্রফিট কত হচ্ছে? 10 হচ্ছে না বাকিটা? তাহলে নর্মাল জিনিসটা কি? সেল থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড আর অপারেটিং বাদ দিয়ে অপারেটিং কত হয়েছে? ওরা তোকে কি বলে দিয়েছে? স্যার আমাকে ওরা অপারেটিং কস্ট বলেছে। অপারেটিং কস্ট মানে কি? অপারেটিং কস্ট মানে এই দেখ সিওজিএস আর অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং কস্ট মানে কোনটা? সিওজিএস আর অপারেটিং এক্সপেন্সেস। তো সিওজিএস আর অপারেটিং এক্সপেন্সেস মিলেই তো 82 বলে দিয়েছে। আর টোটাল তো 100, 100 থেকে 82 মানে 18। তুই যেইভাবে বুঝবি সেইভাবে বোঝানো যাবে, কিছু নেই জাস্ট। কিন্তু এত তুই লিখে লিখে তো করতে পারবি না, তোর মাথার মধ্যে খেলতে হবে জিনিসটা একবারে। এই দেখ টোটাল 100, টোটাল 100 কস্ট বলেছে। তুই যে প্রোডাক্টটা তৈরি করছিস সেই প্রোডাক্টটা তৈরির অপারেটিং কস্ট, ধর আমি একটা পেন তৈরি করছি, এই পেনটা তৈরি করার অপারেটিং কস্ট হচ্ছে 82 টাকা। ঠিক আছে, মার্কেটে ধর পেনটা 100 টাকায় পেয়েছি, ওদের লাভ কত হলো? বাকিটা 18 টাকা লাভ। এটা কি লাভ? অপারেটিং লাভ। অপারেটিং লাভ। এগুলো বুঝতে হবে, এগুলো ক্লাসে অঙ্কগুলো করাইছিলাম, পুরোনো অঙ্কগুলো দেখবি। নেক্সট কি বলেছে? কেইটাস টার্নওভার রেশিও 8। এটা তো সোজা কোশ্চেন। কেইটাস টার্নওভার রেশিও 8 মানে সিটিআর। ওরা তোকে সিটিআর দিয়ে দিয়েছে, সিটিআর দিয়ে দিয়েছে। বলছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। লেখ ফর্মুলা লেখ আগেরটার মতন, এভারেজ হোল্ডিং পিরিয়ড যেমন লিখবি ওখানে ওখানেও তাই লেখ। লেখ অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, লেখ অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, লেখ অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড, লেখ অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। ফর্মুলা কি হবে? লেখ এটা যেহেতু মাসে দিয়েছে তাই উপরে কি লিখবো? 12 মান্থ। লেখ 12 মান্থ, লেখ 12 মান্থ ডিভাইডেড বাই সিটিআর। তাহলে কি হবে? 12 বাই সিটিআর। অ্যান্সার কি হবে? 12 বাই সিটিআর। তার মানে কত হচ্ছে? 12/8। 12/8 করলে কত হয় বল? 1.5 হচ্ছে। এই যে লাস্টের অ্যান্সার, দেড় মাস মানে 1.5 হয়ে গেল 2400টা। ঠিক আছে, 2400টা হয়ে গেল। ঠিক আছে তো 25 নম্বর বলি। এখান দিয়ে আমি তোকে বলছি রেশিও থেকে, তোরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বলছি এই যে রেশিও গুলো তুই ভালো করে কর, এই এমসি গুলো ভালো করে কর, এখান থেকে তুই পেয়ে যাবি সব কোশ্চেন, সব পেয়ে যাবি এখান থেকে। এই এমসি গুলো বারবার করে কর, অসুবিধা হলে আমাকে বলবি, আমি এটা বুঝতে পারিনি, পরের ক্লাসে আমি আবার বুঝি। এই এমসি গুলো ভালো করে। তুই টেস্ট পরীক্ষার জন্য এটুকুই করে চলে যা না, আর কি দরকার নেই, তাও বলে দিলাম। টেস্ট পরীক্ষা যে এর মধ্যেই আসবে এমসি তুলে দেবে। হ্যাঁ বলি স্যার কোনো একটা অঙ্ক যে দিল, ঠিক আছে, কোনো একটা অঙ্ক দিল, ধর বললি স্যার এই অঙ্ক তো হুবহু আসেনি। আরে এই অঙ্কগুলো করার পর যাই দেবে তুই পারবি, কিন্তু তুই যদি মুখস্থ করে করে যাস কিন্তু পারবি না। আমি বারবার বললাম মুখস্থ করে গেলে কিন্তু পারবি না, তোকে বুঝে যেতে হবে, তোকে বুঝতে হবে কিন্তু। দেখ এবার দেখ যে কটা যে পরীক্ষায় আসা অঙ্ক, দেখ পরীক্ষায় আসা অঙ্ক দেখ 25-এরটা দেখ, এটা পরীক্ষা এসেছিল 2015 সালে এসেছিল, আগেরটাও 2015 ছিল। দেখ বলছে এ দেখ একই, তো নিশ্চয়ই বলতে পারবি। এসটিআর বলে দিয়েছে কত? 6। এভারেজ স্টক বলে দিয়েছে কত? 40। বলছে কস্ট অফ গুডস সোল্ড কত? দেখ আগের অঙ্কটা একটু অনেকটা বড় করতে হয়েছে, এখন বড় করতে হবে না। ফর্মুলা থেকে আমি এখানেই করে দিচ্ছি অঙ্কটা। এসটিআর বল, এসটিআর বের করার ফর্মুলা কি ছিল? সিওজিএস বাই এভারেজ স্টক, একই না? ওরা তোকে কত বলেছে? এসটিআর বলেছে স্যার এসটিআর 6 বলে দিয়েছে, হ্যাঁ কি না? আর এভারেজ স্টক কত বলে? 40,000 বলে দিয়েছে। বলছে বলো সিওজিএস কত? আর করতে হবে? এই 40-এর সাথে যদি 6 গুণ করি কত হবে? অ্যান্সার 2,40,000। এইটুকুই তো করতে দিয়েছে, এইটুকুই করতে দিয়েছে। তাহলে করে ফেল, বলে দিলাম তো করে ফেল। করে ফেলেছি, এটা করে ফেল। লেখ এসটিআর ইকুয়াল টু, লেখ এসটিআর ইকুয়াল টু, লেখ এসটিআর ইকুয়াল টু কি লিখলাম? সিওজিএস বাই এএস লিখেছিস তো? এইগুলো দেখ এমসিকিউ, তো এমসিকিউ গুলো কি পরীক্ষায় হলে তো এমসিকিউ কি করতে হবে তোকে? কি এরকম ভাবে পুরো প্রপারলি লিখে লিখে করতে হবে না, জাস্ট তোকে রাফ করে করে করবি, ছোট করে রাফ করে করে শর্টে শর্টে লিখলাম। ঠিক আছে, শর্টে লিখলাম। আর এইগুলো করতে করতে তোদেরও হয়ে যাবে। ঠিক আছে তো
প্রথম প্রথম লিখে লিখে করবি খাতায়, তারপর আস্তে আস্তে যখন অনেকগুলো বার প্র্যাকটিস হয়ে যাবে না, তখন ক্যালকুলেটর নিয়ে বসবি আর মুখে মুখে করার চেষ্টা করবি, হচ্ছে কিনা মুখে মুখে করার চেষ্টা করবি, হচ্ছে ক্যালকুলেটর নিয়ে মুখে মুখে করবি। ঠিক আছে তো? যাক তোরা খুব লাকি, এই বছর ক্যালকুলেটর আমরা নেক্সট ইয়ার ক্যালকুলেটর তুলে দিল। ঠিক আছে তো? ক্যালকুলেটর খুব তুলে দিল, যাক ভালোই করেছে, একদিকে একদিকে ভালোই করেছে। আচ্ছা দেখ, হয়ে গেল তো অ্যান্সারটা বলতে পারি তো? 2,40,000। 26 নম্বর, তো বলতেই পারবি, এটা কি দিয়েছে কোশ্চেনটা, দেখে ইজি কোশ্চেন, ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা সিএ মাইনাস সি, হয়ে গেল, এটা তো আর বলতে হবে না। 26-এরটা। 27-এরটা দেখ, কমন কোশ্চেন দেখ, বলছে আইডিয়াল কারেন্ট রেশিও। কখনো কখনো কোশ্চেনে আইডিয়াল না লেখা থাকে, অনেকটা অন্য একটা ইংলিশ লেখা থাকে স্ট্যান্ডার্ড, আইডিয়াল বা স্ট্যান্ডার্ড, আইডিয়াল বা স্ট্যান্ডার্ড। তো কারেন্ট রেশিওর আইডিয়াল কোনটা? 2:1। মানে আইডিয়াল মানে কোনটা, কোনটা ভালো, কোনটা ভালো। এই যেমন তোকে বলছি, যখন ওই তোর ডেঙ্গু হতো না, বলতো না এই প্লেটলেট এই থেকে এই অবধি থাকলে এটাকে ভালো বলা হয়। তেমনি কোনো কোম্পানির কারেন্ট রেশিও কোনটা ভালো, ভালো ইন্ডিকেশন কোনটা? ভালো ইন্ডিকেশন হচ্ছে 2:1। 2:1 বেটার। 2:1 এর বেশি হওয়াটাও খারাপ, আবার কম হওয়াটাও খারাপ। একদম বেস্ট হচ্ছে 2:1। বেশি হয়ে গেলে ওটাকে কমাতে হবে, আর কম হয়ে গেলে ওটাকে বাড়াতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা বলতে পারি কখন কারেন্ট, সব লিখেছিলাম, নোট লিখে দিলাম, কারেন্ট রেশিও কখন বেশি হয়? কারেন্ট রেশিও কখন বেশি হয় জানিস তো? যখন তুই মানে টাকাটাকে আটকে রাখছিস, মানে ধর তোর কাছে প্রচুর টাকা আছে, তুই টাকাটাকে ইউজ করছিস না, তখন বেশি হয়ে যায়। ঠিক আছে তো? তখন বেশি হয়ে যায়। এগুলো সব লেখানো ছিল, ঠিক আছে তো? এগুলো সব লেখানো ছিল। তো কারেন্ট রেশিও সবসময় বেটার হয় কখন? 2:1টাই বেটার। 28 নম্বর, এ তো অঙ্ক দিয়েছে দেখ, দেখ কি দিয়েছে, কারেন্ট রেশিও বলছে 3:1, ওয়ার্কিং ক্যাপিটাল বলছে 1,20,000, তাহলে কারেন্ট লাইবিলিটি কত? দেখ এর অ্যান্সার 60,000 টাকা হবে। তোরা কর, মুখোমুখি হয়ে গেল, দেখবি মুখোমুখি কি করে হবে, ট্রিক্স দেখবি মুখোমুখি করার, দেখ এই মুখোমুখি করার ট্রিক্স আছে। কারেন্ট রেশিও জাস্ট ফর্মুলা তোকে মাথায় রাখতে হবে, ফর্মুলা কি? কারেন্ট রেশিও ফর্মুলা কি? সিএ বাই সিএ। সিএ কত? এখানে সিএ কত আছে? 3। সিএ কত আছে? 3। আর সিএল কত আছে? 1। তার মানে তুই বল 3 থেকে 1 বাদ দিলে কত হলো? 2 হলো। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? দেখ তাহলে বুঝতে পারলে আমি তোকে টেকনিকটা শেখাতে পারি, টেকনিক শেখাতে পারবো। টেকনিক একবারে তোর না করে, খাতায় না করেও একবারে বেরিয়ে যাবে 60,000 টাকা। টেকনিকটা বোঝাতে পারবো, যদি খাতায় না করেও করা যাবে। কারেন্ট রেশিওর ফর্মুলা কি ছিল? সিএ বাই সিএল। তাহলে সিএ কত? 3। 3:1 মানে কি? সিএ 3। লিখে লিখে দেখাচ্ছি, তারপর তুই টেকনিকটা শেখাচ্ছি, দেখ লিখে লিখে দেখালে বুঝতে পারবি। এমনিতেই করতে পারিস, তুই খাতায় করে দেখতে পারিস, করে দেখতে গেলে সময় লাগবে, তুই সময় দিবি না। ধর কারেন্ট রেশিও বের করবো নাকি, সিএ বাই সিএ, আগে দেখে নে, এটা কি 3/1। 3/1 মানে কি? সিএ 3 আর সিএল 1, হ্যাঁ কি না? আর ওরা কি ইনফরমেশন দিয়েছে তোকে? ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি স্যার? মাইনাস। তার মানে এই 3 আর 1 এর মাইনাস করলে কত হয়? 2। 2 আর ওরা কত বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল? হ্যাঁ 1,20,000, তাহলে কত হচ্ছে? 60,000। তুই কতগুলো অঙ্ক প্র্যাকটিস করার পর এটা বুঝে যাবি ডাইরেক্ট। দেখ আমি তো মুখে বুঝে গেছি 60,000 টাকা হবে, তাই তো? বুঝতে পারলি কি বললাম? 60,000 টাকা হলো। এবার তুই বললাম একটু লিখে করতে চাস, কোনো সমস্যা নেই, লিখে কর না, লিখে কর না। লিখে করলে কি হবে এখানে? লিখে করলে কি হবে এখানে? তুই লিখে করতে চাস, তাহলে লিখবি কি 3CL ইকুয়াল টু সিএ। 3CL ইকুয়াল টু সিএ। তারপরের লাইনে কি? ডব্লিউসি ইকুয়াল টু সিএ মাইনাস সিএল। ডব্লিউসি কত বলেছিল অঙ্কে? 1,20,000। আর সিএ কত? সিএ হচ্ছে, সি এর জায়গায় লিখো 3CL মাইনাস সিএল। 2CL হচ্ছে 1,20,000 হলে সিএল কত? 60,000। এটাই তোকে জানতে চাইছি। ঠিক আছে, নর্মালি করে ফেলবি, এটা কোনো সমস্যা নেই। তুই যদি ভেঙে ভেঙে করতে চাস করে ফেল, কোনো সমস্যা নেই। আর একবারও করা যায়, একবারও করা যায়। ঠিক আছে, একবারও করা যায়। হ্যাঁ, যদি এটা যদি তোর এসে কিউ দিত, তখন তো তুই ওই মুভমেন্ট করতে পারবি না। এসে কিউ দিলে তোকে একটু করে দেখাতে হবে, এসে কিউ দিলে একটু করে দেখাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি? যেটা 60,000 টাকা হয়ে গেল। 29 নম্বর, সেল বলেছে 4,00,000, ঠিক আছে। জিপি বলেছে 80,000, নেট প্রফিট বলেছে 40,000, নেট প্রফিট রেশিও কত? নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা বল। বইতে কি দিই, আমি তোকে জিজ্ঞাসা করলাম, নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা বল। হয়ে গেল তো, নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা বল।
কত বলতে হবে বল, বুঝতে পারলাম না, বল কি বললি? নেট ও হয়ে গেছে, তোর হয়ে গেছে। নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা এনপি বাই সেলস ইনটু 100, ঠিকই বলেছিস। নেট প্রফিট বাই সেল ইনটু 100, বাস। নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা কি? নেট প্রফিট বাই সেল ইনটু 100, নেট প্রফিট বাই সেল ইনটু 100। অঙ্কে নেট প্রফিট কত বলেছে বল? 40,000। আর সেল কত বলে? 4 লাখ। তাহলে কত হতে পারে অ্যান্সার? 10% তো হবে। অ্যান্সার তো 10%ই হবে। দেখ তোর করতে হলো না, তোর করতে হলো না, অ্যান্সার বেরিয়ে গেল। তোকে করে দেখলাম আমরা। আমাকে আমাকে জানতে হবে, ফর্মুলা জানতে হবে। নেট প্রফিট রেশিও বের করার ফর্মুলা কি? নেট প্রফিট বাই সেল। নেট প্রফিট কত? 40, সেল কত? 4 লাখ। তাহলে 4 লাখ আর 40 মানে কত পার্সেন্ট হয়? 4 লাখে কত পার্সেন্ট? 40,000 হয়, 10%। অ্যান্সার হয়ে গেল। তোকে লিখেও করতে হলো না, ঠিক আছে? তোকে ফর্মুলা কিন্তু জানতে হবে, ফর্মুলা তোকে জানতে হবে, ঠিক আছে? তো 30 নম্বর কি বলেছে? ভালো অঙ্ক দিয়েছে খুব, এগুলো ক্লাসে করেছি। ক্যাশ সেল বলেছে 40, আর বলছে ক্যাশ সেল বলেছে 40, কার 40? কেইট সেলের 40। এটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। কত নম্বর অঙ্ক বললাম এটা? এই দেখ, আমরা কি জানি? ক্যাশ সেলের সাথে যদি কেইট সেল যোগ করি তাহলে কি সেল বেরোয়? টোটাল সেল। টোটাল সেল, টোটাল সেল। ক্যাশ সেলের সাথে কেইট সেল যোগ করলে কি বেরোয়? টোটাল সেল। কোশ্চেনে ক্যাশ সেল কত বলেছে পড়। কোশ্চেনে ক্যাশ সেল কত বলেছে? 40%। তাহলে ক্যাশে লিখলাম 40। কার উপর 40 বলেছে? ক্রেডিট সেলের 40 বলেছে। তাহলে ক্রেডিট 100, যার উপর বলবে তাকে 100, ক্রেডিট 100 হয়েছে। তাহলে টোটাল সেল কত হয়ে গেল বল? 140। টোটাল সেল হয়ে গেল কত? 140, ঠিক আছে? এবার আমাকে বল কি বলেছে ওরা? সেল বলেছে? ওরা কি বলেছিল? সেল বলেছিল। কত টাকা বলছিল সেল? হ্যাঁ, 2,80,000। 2,80,000 বলে দিয়েছিল সেল। কি বের করতে বলেছিল? ক্যাশ সেল। ব্যাস হয়ে গেল, ক্যাশ সেল। তাহলে কি করবো দেখ, 2,80,000 ডিভাইডেড বাই 140 ইন্টু 40। কত সুন্দর না? এটা ইজি না? তুই ফর্মুলা কি দরকার, এটাই হয়ে গেল। তাহলে করে বল কত হচ্ছে? 80,000 টাকা। তো 80,000 হয়ে গেল, 80,000 টাকা। তোর এমসিকিউ যা করবে না, রেশিও থেকেই করবে বেশি। প্রচুর অঙ্ক থাকবে, এইগুলো ভালো করে বল। এর বাইরে তো দেবে না, এর বাইরে এমসিকিউ দেবে না, এর মধ্যেই দেবে এমসিকিউ, এর মধ্যেই এমসিকিউ আসবে। হয়ে গেল তো? সবার 80,000 বেরিয়েছিস। নেক্সট কি বলেছে দেখ, 31 বলছে অ্যাজিউমিং আ ইয়ার কম্প্রাইজ 365 ডেজ। ও, ওরা কোশ্চেনে বলে দিয়েছে মনে করছি 1 বছর 365 দিনে হয়। আমার চল্লিশ, আমরা তো জানি 1 বছর 365। ব্যাপারটা সেটা নয়। কোনো কোনো অঙ্কে না 1 বছর ইকুয়াল টু 360 বলে দেয়। হাসার ব্যাপার নয়। কিছু কিছু অঙ্কে বলে দেবে 1 বছর 360 দিন। তোমার সেই অঙ্কে তুই 365 দিয়ে করলে অ্যান্সার ভুল হয়ে যাবে। 360ই করতে হবে। এখানে যদি 365 জায়গায় যদি 360 বলেই তো, তখন 360 ধরেই করতে হতো, ঠিক আছে? তো তো বলছে স্টক টার্নওভার রেশিও কত বলেছে? 5। কি বললাম? স্টক টার্নওভার রেশিও কত বলেছে বল? 5। স্টক টার্নওভার রেশিও কত বলেছে? 5। তা বলছে স্টক টার্নওভার পিরিয়ড কত? ওই ফার্স্ট যে একটা অঙ্ক করলাম না, অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড, কি করলাম একটা অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড ফর্মুলা কি লিখেছিলাম? 365/5। তাহলে কত হলো? 73 ডেজ। হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? 31 হয়ে গেল। 32 দেখি, 32টা কি বলেছে? এটাও তো সোজা, 32 তো সোজা। দেখ বলছে জিপি বলেছে 12%, আর সেল বলেছে 2,24,000। তাহলে জিপি কত? একদমই সোজা কোশ্চেন। ওই যে কোনটা সাজাবো? 31 দেখ কেমন সাজাতে মনে পড়তো। এই দেখ, কস্টের সাথে প্রফিট যোগ করলে কি হয়? সেলস। কস্টের সাথে প্রফিট যোগ করলে হয় সেলস। ওরা জিপি কত বলেছে অঙ্কে? জিপি কত পার্সেন্ট বলেছে অঙ্কে? 12%। প্রফিটে লিখলাম 12। এই দেখ, প্রফিটে লিখে দিলাম 12। জিপি 12 বলেছে, প্রফিটে লিখলাম 12। কার ওপর বলেছে প্রফিট 12%? কার ওপর? কার ওপর 12? সেলের ওপর নাকি কস্টের ওপর? কস্টটাকে 100। যদি বলতো সেল, সেলস 100। তাহলে 100 প্লাস 12 ইকুয়াল টু 112 হয়ে গেল। সেল কত বলেছে? 2,24,000। সেল কত বলেছে? 2,24,000। সেলে লিখে দে 2,24,000। কি বের করতে বলেছে অঙ্কে ওরা? গ্রস প্রফিট। হয়ে গেল। তাহলে কি হবে অ্যান্সার? 2,24,000 ডিভাইডেড বাই 112 ইন্টু 12 করে ফেল। হ্যাঁ,
24, বোঝা গেল? সিম্পল অঙ্ক কিছু। আচ্ছা 32 করলাম, এটা 31, সরি 32। 33 কটা দিয়েছি দেখতো আর? ও বেশি নেই। 33 কি বলেছে? টোটাল সেল বলেছে, দেখা যাক কোশ্চেনটা, দেখা যাক কেমন দিয়েছে। সেল বলেছে 6 লাখ টাকা, ক্যাশ সেল বলে দিয়েছে কত, 40,000 টাকা। সেল বলেছে 6 লাখ টাকা মানে টোটাল সেল, আর ক্যাশ সেল বলেছে কত, 40,000 টাকা। ডেটার্স বলে দিয়েছে, মানে অ্যাভারেজ ডেটার্স বলছে 1,40,000, ডেটার্স টার্নওভার রেশিও, ডিটিআর। ডিটিআর বের করার ফর্মুলা কি বল? কি ছিল ফর্মুলা? ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটার্স। ক্রেডিট সেল কত? 6 লাখ টাকা যদি সেল হয় টোটাল সেল, তার মানে 40,000 টাকা ক্যাশ সেল, তাহলে ক্রেডিট সেল কত? 6 লাখ থেকে 40 বাদ দে, কত হচ্ছে? 5,60,000। 5,60,000 হয়ে গেল ক্রেডিট সেলস। আর অ্যাভারেজ ডেটার্স কত? 1,40,000। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 4, 4 টাইমস। ঠিক আছে তো? 4 টাইমস হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 33 হয়ে গেল। 34 নম্বরটা ওই দেখ, রিপিটেড কোশ্চেন দিয়েছে 34টা, দেখ এরকম টাইপের অঙ্কই তো করলি মনে হচ্ছে কিছু না। বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 1,80,000। ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে অঙ্কে? ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 1,80,000। এবার বলেছে টোটাল লাইবিলিটি 3,90,000, নন কারেন্ট লাইবিলিটি বলেছে তোর 3 লাখ। কারেন্ট রেশিও কত? এটা একটু করে দিচ্ছি, হ্যাঁ এটা একটু করে দিচ্ছি, এটা একটু করে দিচ্ছি। কটাই ছিলাম? 33, তো এটা 33 না 34 হবে? 34। আমি তোদের বোঝানোর জন্য আমি ক্লাসেও করেছিলাম, একটা ছোট্ট করে টি ফর্মে একটা ব্যালেন্স শিট সাজালাম, টি ফর্ম। ওরা কোশ্চেনে কি বলে, কোশ্চেনটা পড় না একটু। ওরা কোশ্চেনে দেখ টোটাল লাইবিলিটি বলেছে, পেয়েছিস? বল দেখি টোটাল লাইবিলিটি কত বলেছে অঙ্কে? এখানে লাইবিলিটি সাইড, এটা অ্যাসেট সাইড, কত? টোটাল লাইবিলিটি বলে 3,90,000 লিখে দিলাম। টোটাল লাইবিলিটি 3,90,000 হলে টোটাল অ্যাসেটসও 3,90,000, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর কি বলেছে পর? নন কারেন্ট লাইবিলিটি বলেছিল কত? নন কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি বলেছিল 3 লাখ। নন কারেন্ট লাইবিলিটি 3 লাখ হয়, তাহলে কারেন্ট লাইবিলিটি কত? 90,000। তাহলে কারেন্ট লাইবিলিটি তো 90,000 বেরিয়ে গেল। ঠিক আছে, কারেন্ট লাইবিলিটি 90,000 বেরিয়ে গেল। এবার দেখি কি বলেছে ওরা। ওরা কি বলেছে? স্যার কারেন্ট লাইবিলিটি বেরিয়ে গেছে। ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে অঙ্কে? ওয়ার্কিং ক্যাপিটাল 1,80,000। ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে অঙ্কে? এই দেখ, ওয়ার্কিং ক্যাপিটাল বের করবো নাকি? ডব্লিউসি ইকুয়াল টু সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে? 1,80,000। আর সিএ কত জানা নাই, সিএ তো জানা নাই। কারেন্ট লাইবিলিটি কত? 90,000। তাহলে কত হলো? সিএ কত হলো? 2,70,000 হচ্ছে। সিএ কত? 2,70,000। তোকে বলছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কত? আরে সিএ তো 2,70,000, সিএল 90, 3:1, 3:1 করে দে। নিচে করে দেখি যে কারেন্ট রেশিও বের করবো নাকি? সিএ বাই সিএল। সিএ কত? 2,70,000 বাই সিএল কত? 90,000। করলে কাটাকাটি করলে কত? 3:1। টুকেন, এটা খুব ভালো জায়গা ছিল। টুকেন একজন করে প্রথম দিকটা হবে, এটা ভালো। সবই এমসিকিউ গুলো করানো, মানে মেন মেন অঙ্ক যেগুলো করে যেগুলো সব ছিল করার। এবার যতগুলো অঙ্ক করানো হয়েছে রেশিও একটু ছোট্ট করে একবার রিভাইজ করে দিতে হবে অঙ্কগুলো। হলো? মিললো এটা? নিজের পোর্শনে ঢুকে যাই, সমান ঢুকেছিস? আচ্ছা বলছি ওদেরকে বেশ করে ফেল, পুরোটা কর, তারপর বাকিটা বলছি। যেইগুলো এগুলো রেশিওর অঙ্কগুলো করে 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 দেখতে হবে, ঠিক আছে? করে করে নিবি, করে করে নিবি। বাড়িতে প্র্যাকটিস করবি কিন্তু। এই পরীক্ষার জন্য, এই পরীক্ষা আছে তো, হাফ হেলথ আছে, রেশিও আছে।
রেশিও নেই, তার থেকে এই পরীক্ষাটা মিটে গেলে, যখন রেশিও মানে এরপরে তো টেস্টও থাকবে, এই এমসি গুলো প্রথম দিয়ে আবার করবি, না দেখে দেখে করার চেষ্টা করবি, অঙ্কগুলো তো হাতে ধরে ধরে করবি। পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসবে প্রচুর। এমসিকিউ তার এই যে এখন যেগুলো পড়াচ্ছি এরম না কিন্তু, যেগুলো এমসিকিউটাই কিন্তু এসিকিউ আসতে পারে। এখন যে অঙ্কটা করলাম দেখা গেলো এটাই এসিকিউ দিয়ে দিল, দিতেই পারে কিন্তু, এমসিকিউটাই এসিকিউ দিতে পারে। আবার কোনো কিছু এসিকিউ পড়ে যাবে সেটাও কিন্তু এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো এরকম কোনো ব্যাপার নেই, তুই এমসিকিউটা পড়ে গেছিস সেটা কিন্তু এসিকিউ আসতে পারে, আবার এসিকিউটাও এমসিকিউ আসতে পারে। হয়ে গেল এটা, হয়েছে সব 3:1 বেরিয়েছে তো, বুঝতে পারলি? কারেন্ট অ্যাসেট কত বলছো? 90 না 2,70,000। তাহলে কত হলো, 34টা হয়ে গেল তাই তো। 35 নম্বর অঙ্কটা বলো, 35 কি বলেছে দেখ, ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 60,000, কারেন্ট লাইবিলিটি বলেছে 80,000, ঠিক আছে তো। টোটাল অ্যাসেট বলেছে 6 লাখ। পুরো আগের অঙ্কটা রিপিট দিয়েছে, পুরো আগের অঙ্কটা লাইবিলিটি সাইড বলেছিল, এখানে অ্যাসেট সাইড বলেছে। তাহলে আবার টি ফর্মে ব্যালেন্স শিট সাজান, নিয়ে নিয়ে সাজা থাক ব্যালেন্স শিট, টি ফর্মে ব্যালেন্স শিট সাজান। ঠিক আছে, এটা ব্যালেন্স শিট সাজালাম টি ফর্মে, করবি অঙ্কটা। বাহ, একদিকে লাইবিলিটি একদিকে অ্যাসেটস। ঠিক আছে, তোকে টোটাল অ্যাসেট কত বলেছে দেখি, টোটাল অ্যাসেট কত বলেছে দেখি, টোটাল অ্যাসেট কি বলেছে অঙ্কে, টোটাল অ্যাসেট কত বলেছে, ওরা টোটাল অ্যাসেট বলেছে 6 লাখ, তাহলে টোটাল অ্যাসেট 6 লাখ লিখলে টোটাল লাইবিলিটি 6 লাখ হয়ে যাবে। এবার এখান থেকে নিশ্চয়ই নন কারেন্ট অ্যাসেট বলেছে, দেখ নন কারেন্ট অ্যাসেট বলেনি, বলেনি বলেনি নন কারেন্ট অ্যাসেট বলে, ঠিক আছে দরকার নেই বলার। ওরা কারেন্ট লাইবিলিটি বলছে 80,000, ওরা কারেন্ট লাইবিলিটি বলেছে 80,000, ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি 80,000 বলেছে। এবার আমরা কি জানি ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলাটা কি, সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটাল তো বলেছে, কত বলেছে, ওয়ার্কিং ক্যাপিটাল 60,000 বলে, তাই তো। ঠিক আছে, ইকুয়াল টু সিএ মাইনাস সিএল কত 80,000, তাহলে সিএ কত 1,40,000, সিএ তো 1,40,000 হয়ে গেল। ওরা কি বের করতে বলেছে, নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট, তো এমনি বেরিয়ে গেছে। সিএ এখানে সিএ কত লিখলাম 1,40,000, তাহলে এনসিএ কত নন কারেন্ট অ্যাসেট কত, বাকিটা 6 লাখ থেকে 1,40,000 বাদ দিলে 4,60,000। বুঝতে পারলি অঙ্কটা, কিছু নেই অঙ্কটার মধ্যে, টোকেনে সুন্দর করে যেভাবে করলাম এইভাবে তুই করে রাখলে না সুবিধা হবে, তোর সুবিধা, এইভাবে করলে সুবিধা। বোঝা গেল 4,60,000। আচ্ছা দেখ হলো, তোরা সবার টাকা হয়েছে দেখিস, বলিস কিন্তু। টাকা হয়েছে, কমপ্লিট হয়েছে টাকা, একটু টাকা হয়েছে, করেছিস টুকাই শুভম, নিজে করছিস, কর নিজে কর। 35,000 হলো তাই তো, ও 36, দেখি কি বলেছে 36, বলছে অ্যাভারেজ স্টক বলেছে 75, স্টক টার্নওভার রেশিও বলেছে 12, ঠিক আছে, স্টক টার্নওভার রেশিও বলেছে 12। তাহলে তুই আগে কাজ কর, ফর্মুলা লেখ, স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা লেখ, স্টক টার্নওভার রেশিও ইকুয়াল টু সিওজিএস বাই অ্যাভারেজ স্টক, স্টক টার্নওভার রেশিও 12 বলেছে। এবার কি বলেছে ওরা, ওরা বলে দিয়েছে অ্যাভারেজ স্টক 75, অ্যাভারেজ স্টক 75,000, তাহলে সিওজিএস কত হবে 75,000 এর সঙ্গে 12 মাল্টিপ্লাই করলে কত হবে 9 লাখ টাকা, তাহলে সিওজিএস বেরিয়ে গেল কত 9 লাখ টাকা। এবার আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, কি শিখেছিলাম, কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু সেলস, নাকি না। ওরা প্রফিট কত বলেছে, বলেছে সেলের ওপর 20%, ভালো করে শোন, সেলের ওপর 20% বলেছে, সেলের ওপর 20%, তাহলে সেল 100, প্রফিট 20, তাহলে কস্ট কত 80,
কস্ট বলে দিচ্ছে কত, 9 লাখ টাকা। তোকে বের কি করতে বলেছে, সেল না প্রফিট? তোকে কি বের করতে বলছে, প্রফিট। ব্যাস হয়ে গেল। তাহলে কত হবে, 9 লাখ বাই 80 ইন্টু 20। হ্যাঁ বল, 2,25,000. 2,25,000 প্রফিট। শেষ। ঠিক আছে, সব করা করে দিচ্ছি সব করে। টু লাখ 25 হলো তো, হয়েছে? এই কত দূর হলো, 36 হলো। কি টুকবি, কিছু টোকা বাকি ছিল? হ্যাঁ, 37 নম্বর, 37 নম্বর। এই তো 2,25,000 বেরিয়েছিল তো, এই শুভ বেরিয়েছে। আর এটা আগেরটা না, এখন যেটা করলাম 2,25,000। হচ্ছে 37 নম্বর অঙ্ক, একই টাইপের অঙ্ক। দেখ 37টা কি বলেছে, দেখ বলছে ক্রেডিট সেল বলেছে 75% অফ ক্যাশ সেল। ক্রেডিট সেল কত বলেছে, 75% অফ ক্যাশ সেল। তার মানে কি, কি করে সাজা বলে, খাতায় যদি করিস ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টু টোটাল, ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টু টোটাল। তাহলে ক্রেডিট সেল বলেছে কত, 75। কার উপর, ক্যাশের, ক্যাশ সেল যত তার 75% হচ্ছে ক্রেডিট সেল। তাহলে ক্যাশ কত, 100 ছিল, তো টোটাল সেল কত, 175। তাই তো? আমার অঙ্কে টোটাল সেল কত বলেছে বলে, 3.5 লাখ টাকা। তাহলে 3.5 লাখ ডিভাইডেড বাই কত, 175। আমাকে বের করতে বলে ক্যাশ সেল ইন্টু 100। ঠিক আছে, 3,50,000 ইন্টু 100 বাই 175 কত হচ্ছে, 2 lakh. 2 লাখ। সিম্পল অঙ্ক ছিল। 38, 38 এরটা কি বলছে দেখ, 38 এরটা কি বলেছে দেখ, 38 এটা একদম সোজা অঙ্ক দিয়েছে, কোনো সমস্যা নেই, কোনো কঠিনই না, এটা একদম ইজি অঙ্ক। সেল বলেছে 2 লাখ টাকা, সেল বলেছে 2 লাখ টাকা, অপারেটিং প্রফিট বলেছে 25%। অপারেটিং প্রফিট 25%। দেখ আমি একটা কথা বলেছি, যে কোনো প্রফিট না সেলের উপরে, যে কোনো প্রফিট, সে তুই গ্রস প্রফিট বল, তুই নেট প্রফিট বল, তুই অপারেটিং প্রফিট বল, যে কোনো প্রফিট কার উপর হয়, সেলের উপর হয়। তাহলে সেল কত বলছে অঙ্কে, 2 লাখ টাকা। প্রফিট কত পার্সেন্ট বলেছে বল, 25%। তাহলে 2 লাখের 25% বলে কত হয়, 50,000 টাকা। হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, 2 লাখের কত বলছে, 2 লাখের 25% করলে কত হয়, 50,000 টাকা। তাহলে আমি কি বললাম, হিসাব কি বললাম না, আমি অ্যান্সার বলিনি, আমি অ্যান্সারে যাইনি। আমি বললাম কি, যে কোনো প্রফিট সেলের ওপর হয়। তাহলে অপারেটিং প্রফিট বলেছে 25% আর সেল বলেছে 2 লাখ। তাহলে অপারেটিং প্রফিট কত, 50,000। অপারেটিং প্রফিট 50,000। আমি এখনো জানি না কি বের করতে বলেছে, অপারেটিং প্রফিট হলো 50,000। ঠিক আছে তো, তো বলছে বলো অপারেটিং কস্ট কত হবে। সিম্পল, একদম সিম্পল কোশ্চেন দিয়েছে। আরে তুই বল, তোর সেল হয়েছে 100 টাকা, সেল হয়েছে 100 টাকা, ভালো করে বোঝ, মুখে মুখে বলছে সেল হয়েছে 100 টাকা, আর অপারেটিং প্রফিটে 10 টাকা। তাহলে বাকি খরচা না, বাদ দে, অপারেটিংও বাদ দে। তুই 100 টাকা সেল করেছিস, 10 টাকা প্রফিট হয়েছে, তাহলে কস্ট কত বল। 100 টাকা কোনো প্রোডাক্ট বিক্রি করে 100 টাকা পেয়েছিস, তার মানে 10 টাকা প্রফিট করেছিস, 90 টাকা কস্ট। তাহলে এখানেও তাই বলেছে, সেল করেছিস 2 লাখ টাকা, প্রফিট হয়েছে 50,000 টাকা, তাহলে কস্ট কত, 1.5 লাখ টাকা। এই তো বলেছে অপারেটিং। সিম্পল কোশ্চেন বলবে, 1.5 লাখ টাকা। বুঝতে পারলি কি করে হলো। এইগুলো দেখ এ করে দিয়েছে, এইচএসে দিয়েছে লাট হোস্টেল, এরকম অঙ্কই দেয় ফাইনালেও, তুই এরকম অঙ্কই আশা কর পাবি, এরকমই অঙ্ক আসবে। তাহলে দেখেছিস কোনো এমসিকিউ তে কোনো থিওরি আসছে, থিওরি, এটা কি থিওরি আসছে, কি দিচ্ছে, সব অঙ্ক, সব অঙ্ক দিচ্ছে। আর যেটাও বলেছি ফাইনালে 24 নম্বরের যে এমসিকিউ থাকবে না, তার মানে তুই ধরে রাখ 16 থেকে 18টা অঙ্ক থাকবে, 16 থেকে 18টা অঙ্ক থাকবে, 6টা এমনি থিওরি থাকে। ঠিক আছে, 16 থেকে 18টা অঙ্ক থাকবে। এবার কি বলছে 39টা, কি বলছে ডেটার টার্নওভার রেশিও, ডিটিআর বের করতে, ডিটিআর আবার দেখো কত, ডিটিআর, ডিটিআর বের করার ফর্মুলা কি শিখালাম বল, এইমাত্র শিখালাম ডিটিআর। কি বললাম বল ফর্মুলা, স্যার ক্রেডিট সেলস, তাই তো, ক্রেডিট সেলস বাই কি হয়, অ্যাভারেজ ডেটার্স, অ্যাভারেজ ডেটার্স। তাহলে বল ক্রেডিট সেল কত বলছে, 9 লাখ। আর অ্যাভারেজ ডেটার্স কাকে বলে জানিস, অ্যাভারেজ ডেটার্স কাকে বলে জানিস, ডেটার্স আর বিল রিসিভেবল দুটোকে বলা হয় অ্যাভারেজ, ডেটার্স আর বিল রিসিভেবল। তাহলে ডেটার্স কত ছিল, 90, আর ওটা ছিল 60, মানে 1.5 লাখ টাকা। অ্যান্সার কত হবে, 6 টাইপস। দেখো হয়ে গেল অ্যান্সার, 6 টাইপস।
আমি কিন্তু তোদের হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেলে এই অঙ্কগুলো আমি সবার খাতা দেখবো, সুন্দর করে আবার করা আছে। কারণ এই দেখ, এমসিকিউ তে ভালো ফোকাস করবি তুই। যদি সবাইকেই বলছি, তোরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়িস এমসিকিউ আর এসিকিউ মিলে 36 নম্বর। তুই যদি ওখানে 36 কোনো কারণে যদি পেয়ে যাস, তাহলে তুই বাদ দে। মানে 36 পেয়ে গেলে তোর ওখানে 90 কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না 36 পেয়ে গেলে। আর 36-এ যদি নাম্বার কমে যায়, ওটাই তো মেন নাম্বার না, 36 কভার করতে পারিস তাহলে কোনো ব্যাপার না। মানে তোকে টার্গেট করতে হবে 36-এ অ্যাটলিস্ট 30 তোলার, অ্যাটলিস্ট 30 তুলতে। তার জন্য কিন্তু তোকে এমসিকিউ ভালো করে ক্লিয়ার করতে হবে, এমসিকিউ আর এসিকিউ। মুখস্থ করে হবে না যে আমি কয়েকটা ওই লাস্ট কয়েক বছর এসেছিল 15 থেকে 23 না 24, ওই এমসি গুলো পুরো ঢালাও মুখস্থ করে চলে গেল, লাভ নেই, কোনো লাভ হবে না, বুঝে যেতে হবে। আচ্ছা 40 নম্বর কি বলেছে? গ্রস প্রফিট বলেছে 25% কস্টের উপর, সেল বলেছে 6 লাখ টাকা, বলছে বলো কস্ট কত। সে সোজা কোশ্চেন, তুই কি আশা করবি? লে কস্ট, এখানে লিখলাম কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু সেলস। তাহলে প্রফিট বলেছে কত স্যার? 25। কার উপর 25 বলেছে প্রফিট? প্রফিট 25 কার উপর বলেছে? কস্টের উপর। তাহলে সেল কত? 125। তোকে সেল বলে দিয়েছে কত? 6 লাখ টাকা। দেখ 40টা হলো তো, 41 কি বলেছে? স্টক টার্নওভার রেশিও। ফর্মুলা কি? স্টক টার্নওভার রেশিও বের করার ফর্মুলা কি ছিল? এমন তো বললাম কস্ট অফ গুডস সোল্ড বাই আবার স্টক। তাহলে এখানে সির অ্যান্সারটা হবে রাইট, ঠিক আছে? সিটটা হবে রাইট, ঠিক আছে তো? কস্ট অফ গুডস সোল্ড বাই আবার স্টক। 42 নম্বর অঙ্কটা কি বলেছে? একটা অঙ্ক দিয়েছে, কারেন্ট রেশিও বলেছে 5:3, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 2,40,000, কারেন্ট লাইবিলিটি কত? আচ্ছা 42টা বলেছে, কারেন্ট রেশিও বলছে 5:3। এখানে লিখবো কারেন্ট রেশিও হচ্ছে সিএ বাই সিএল ফর্মুলা, এটা হচ্ছে 5/3, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? 5CL ইকুয়াল টু 3CA। পরের লাইনে কি বলতে পারি? 5CL ইকুয়াল টু 3CA। তাহলে সিএল কত? সিএল হচ্ছে 3/5CA। এবার ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে? সিএ মাইনাস সিএল কত বলেছিল বলতো? ওয়ার্কিং ক্যাপিটাল 2,40,000। তাহলে সি এর জায়গায় সিএ লিখবো আর সিএল এর জায়গায় লিখবো 3/5CA, ঠিক আছে? এবার বুঝতে পারছিস সিএ থেকে 3/5CA বাদ দিলে কত হবে? 2/5 হচ্ছে, জানিস এটা? একবারে করলে 2/5 হয়। এটা 2/5 হয়, জানিস তো একবারে। এই দেখ সিএ মানে 1 থেকে 3/5 বাদ দিলে কত হয় জানিস? থেকে 3/5 বাদ দিলে কত? 2/5 হয়। 5 মাইনাস 3 2, 2/5 হয়, তাই লিখলাম 2/5 সিএ ইকুয়াল টু 2,40,000। তাহলে কত হচ্ছে? 1,20,000, 1,20,000 ইন্টু 5 মানে 6 লাখ টাকা। সিএ বেরোলো 6 লাখ টাকা। কি বের করতে বলেছিল তোকে? সিএ 6 লাখ টাকায় বেরিয়েছে। সিএল বের করতে হবে, তাই তো? সিএ 6 লাখ টাকা বেরোলো, এবার সিএল বের করবো। সিএল কত? 3/5 ইন্টু 6 লাখ, 3,60,000। এটাই বেরিয়েছিল তো, 3,60,000। তোর করে ফেলেছি অঙ্কটা? কর, এটা করে নে। 3,60,000। বেরোলো 3,60,000 বেরিয়ে তোর। হয়ে গেল? সবার করেছিস? এই সুমন করেছিস? কর, আমি পরেরটা আরম্ভ করছি। ও আর নেই তো, শেষ তো। দাঁড়া 1 মিনিট, আমি আগের বছর কেমন কোশ্চেন দিয়েছিল একটু দেখে নি।
সালে কেমন রেশিও দিয়েছিল দেখি তো এমসিকিউ। কথা বলতে বলেছি আমি তোকে? দেখ, একটা দিয়েছিল অঙ্ক, বলেছিল কি কুইক অ্যাসিড, দেখ আগের বছর অঙ্ক দিয়েছিল একটা এমসিকিউ কেমন দিয়েছিল, বলছিল বলো কুইক অ্যাসিড বের করার ফর্মুলাটা। শিখেছি কুইক অ্যাসিড বের করার ফর্মুলা কি? ফর্মুলা কি ছিল কুইক অ্যাসিড বের করার ফর্মুলা? কারেন্ট অ্যাসেট মাইনাস ক্লোজিং স্টক মাইনাস প্রিপেয়ার এক্সপেন্সেস। দেখ একদম লাস্ট অপশন, তার মানে কি তুই বুঝতে পারলি ফর্মুলা দিয়েছিল একটা। আর কি দিয়েছিল? একটা অঙ্ক দিয়েছিল। কি দিয়েছিল অঙ্কটা দেখ, বলেছিল ক্যাশ সেল বলেছিল 50,000 টাকা, ক্রেডিট সেল বলেছিল 4.5 লাখ টাকা, ঠিক আছে। কস্ট অফ গুডস সোল্ড বলেছিল 4,40,000, বলছে গ্রস প্রফিট কত হবে। ঠিক আছে, এই অঙ্ক একই টাইপের অঙ্ক। তাহলে তোকে তোকে কি বের করতে বলেছে? জিপি বের করতে বলেছে। তো না ক্যাশ, এ দেখ আমি যদি এখানে ছোট করে যদি বলে দিই ক্যাশ প্লাস ক্রেডিট ইকুয়াল টু কি হয়? টোটাল সেলস। ক্যাশ প্লাস ক্রেডিট করলে কত হয়? টোটাল সেলস। ওরা তোকে ওরা তোকে কত বলেছে? ক্যাশ সেল বলেছে 50,000 আর ক্রেডিট সেল বলেছে 4.5 লাখ। টোটাল সেল কত হলো? 5 লাখ টাকা। ঠিক আছে, টোটাল সেল 5 লাখ টাকা। আর তাহলে তুই ভাব, সেল সেল বলেছে, সেল থেকে আমরা কি বাদ দিই? সেল থেকে যদি সিওজিএস বাদ দিই তাহলে কি হয়? জিপি বেরোয়। তাহলে সেল কত ছিল অঙ্কে? সেল সেল 5 লাখ বের করলাম, আর সিওজিএস কত বলেছে? 4,40,000। তাহলে জিপি কত হলো? 60,000 টাকা হলো জিপি। জিপি 60,000 হলো। তোকে বলছে জিপির পার্সেন্টেজ কত হবে, করে ফেল। জিপির পার্সেন্টেজ কত হবে? তাহলে জিপি 60,000 সবসময় সেলের উপর পার্সেন্টেজ করবে। তাহলে 60,000 আর 5 লাখ কত পার্সেন্ট হবে? কতর মানে মানে কতর মানে 12, এখানে দেখ অ্যান্সার আমি 12% করেছি, বাদ দে। 60,000 তো, এখানে 60,000 আর 5 লাখ কত পার্সেন্ট? 5 লাখের কত পার্সেন্ট করলে 60,000? 12% বলে। তাহলে অ্যান্সার 12%। এই অঙ্কটা পরীক্ষা গেল, খুব কঠিন দেয়নি অঙ্কটা। অঙ্কটা কঠিন দিয়েছে? অঙ্কটা কঠিন দেয়নি, অঙ্কটা কিন্তু কোনো বিন্দু মতো কঠিন নেই। অঙ্কটা জাস্ট একটু তোকে সাজিয়ে নিতে হলো। এই তো ছিল অঙ্কটা, আগের বছর পরীক্ষায় দিয়েছিল। তাহলে এমসিকিউ কটা দেখলাম এখান দিয়ে? দুটো এমসিকিউ দিয়েছিল, তাই তো? রেশিও থেকে দুটো এমসিকিউ দিয়েছিল। আচ্ছা, এখান থেকে কিছু এসে কিউ দিয়েছিল। এসে কিউ গুলো দেখি কি কি এসে কিউ দিয়েছিল। এই যে এসে কিউ কি দিয়েছিল, একটা দিয়েছিল রেশিও অ্যানালিসিস কাকে বলে। এটা একটা থিওরি, এটা একটা থিওরি। রেশিও অ্যানালিসিস কাকে বলে, এই যে থিওরি ভালো করে মুখস্থ করে যাবে, লিখে দিল রেশিও অ্যানালিসিস কাকে বলে। ঠিক আছে, তাহলে কটা হলো? আগে দুটো এমসিকিউ ছিল, একটা এসে কিউ, তিনটে এসে তিনটে হলো, আর 3 নম্বর থাকছে। তাহলে স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা তো বলার দরকার নেই, 4টে হয়ে গেল স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা। এর সঙ্গে অরে দিয়েছিল লিকুইড রেশিওর ফর্মুলা, হয়ে গেল। তাহলে কটা হলো বল? 4টে হলো। 4টে হলো। পাঁচটা কি করে? দুটো এমসিকিউ, দুটো এসিকিউ, 4টে হলো। 5 নম্বর বলছে প্রপার্টারি রেশিও কাকে বলে। হোয়াট ইজ প্রপার্টারি রেশিও? তো প্রপার্টারি রেশিও কাকে বলে? বিজনেসে টোটাল অ্যাসেট যত আছে তার মধ্যে মালিকের ভাগ যতটা, তাকেই বলে প্রপার্টারি রেশিও। এরকম এক লাইন লিখে তারপর ফর্মুলা দিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আরো হয়তো আগে পরে ছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে খুঁজে পাওয়া যাবে। তো বুঝতে পারলি তো? এই দেখেছিস তো থিওরি কি দিয়েছিল, মেনলি তো অঙ্কই দিয়েছিল।